এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আমি ভার্সিটির গেট দিয়ে ভিতরে প্রবেশ করেছিলাম, এমন সময় হঠাৎ একটা মেয়ে আমার সামনে এসে হাঁটু গেড়ে বসলো আর একটা গোলাপ আমার দিকে এগিয়ে দিয়ে বলতে লাগলো, আই লাভ ইউ নীল। তখন নীল মেয়েটাকে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু তার আগে তার গার্লফ্রেন্ড নীলা কোথা থেকে উড়ে এসে মেয়েটাকে টেনে তুলে গালে ব্যাস কয়েকটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলতে লাগলো, এই শালি, তোকে এত বড় সাহস কে দিয়েছে আমার ভালোবাসার মানুষকে প্রপোজ করার? এই যে ম্যাডাম, কে আপনি? আর আপনি আমার সঙ্গে এরকম বিহেভিয়ার করছেন কেন? এখনো যে তুই এখানে দাঁড়িয়ে আছিস, এটি কি তোর জন্য যথেষ্ট নয়? দেখুন, কে আপনি তা আমি জানি না, কিন্তু আপনি আমাকে এভাবে অপমান করতে পারেন না। তাছাড়া আমি এখানে কোনো অপরাধ কিছু করছি না। নীলকে আমি পছন্দ করি, তাই তাকে আমি প্রপোজ করেছি। এখানে আপনার সমস্যাটা কোথায়? আর আপনিই বা কে? আমি কে বা কি, আমার পরিচয়, সেই সব কিছু তোর জানার কোনো প্রয়োজন নেই। তুই তোর আব্বার কাছে গিয়ে জিজ্ঞেস করিস আমি কে। তখন নীল বুঝতে পারলো এখানে খারাপ কিছু একটা হতে চলেছে, তাই সে নীলাকে বলতে লাগলো, প্লিজ আপু, আপনি শান্ত হন। শালা কুত্তার বাত্তম, চটিয়ে তোর গাল লাল করে দেব। তোকে কতবার বলেছি তুই আমাকে আপু বলবি না, আমাকে নাম ধরে ডাকবি। কথাটা শুনে নীল বুঝতে পারলো এখন যদি তার একটা উল্টাপাল্টা কথা বলি তাহলে তার সাথে খারাপ কিছু হয়ে যেতে পারে। তাই সে বলল, আই অ্যাম সরি, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দাও। কিন্তু তুমি এই মেয়েটার সঙ্গে এরকম ব্যবহার করো না। এই মেয়েটা না জেনে এসব করেছে। ওরে বাবা, এই মেয়েটার প্রতি তো দেখে তোর দরদ একদম মুতলে পড়ছে। তোকে আমি কতবার বলেছি তুই আমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে ফিরেও তাকাবি না, তাহলে আমি তোর চোখ তুলে মার্বেল বসিয়ে দেব। তখন নীলাকে অনেকে বুঝিয়ে সুঝিয়ে বলতে থাকে যে এখানে তার কোনো দোষ নেই, মেয়েটা নিজেই কোথা থেকে উঠে এসে জুড়ে বসেছে। যাই হোক, তারপর নীলাকে কোনোভাবে শান্ত করানো গেল। তখন নীলা নীলকে বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমি তোকে এবারের মতো ক্ষমা করে দিলাম, তবে আমার একটা শর্ত আছে। আজ থেকে ক্লাস করা চলবে না, আমায় নিয়ে ঘুরতে যেতে হবে। কিন্তু এরপর আর নীলা নীলকে কোনো কথা বলার সুযোগই দিল না। সে নিজেই বলতে থাকলো, যদি আর একটাও কথা বলিস তাহলে একদম থাপ্পড় দিয়ে তোর সব কটা দাঁত ফেলে দেব। তোকে আমি কতবার বলেছি আমার মুখের উপর কোনো কথা বলবি না। না, মানে আসলে এটা বলতে চাইছিলাম যে আমি তোর কাছ থেকে কোনো কথা শুনতে চাইনি, আর কোনো এক্সকিউজ শুনতে চাইনি। তুই আমাকে নিয়ে ঘুরতে যাবি। তখন নীল আর নীলাকে কোনো কিছুই বলতে পারেনি। আসলে সে নীলাকে এটাই বলতে চেয়েছিল যে সে আজ ইউনিভার্সিটিতে এসেছে, তার পকেটে কোনো টাকা নেই। নীলাকে ঘুরতে নিয়ে যেতে হলে তার টাকার প্রয়োজন, কিন্তু সে টাকা ছাড়া কিভাবে যাবে? তারপরও নীলাকে কোনো কিছুই বলতে পারলো না। যাই হোক, তারপরও নীলাকে নিয়ে ঘুরতে যেতে হবে, এটাই হলো আসল কথা। সেদিন নীল আর মীরা দুজনে ক্লাস না করে ভার্সিটি থেকে বেরিয়ে পড়ে। তখন নীলা বলে, শোন, আজ আমরা দুজন সারাদিন ঘোরাঘুরি করব, তারপর দুপুর আর রাতে খাবার একসঙ্গে খাবো, আর রাত 10টার দিকে তোকে বাসায় পৌঁছে দেব। কিন্তু আমাদের তো ভার্সিটি ছুটি হয় বিকেল 3টায়। আমি যদি 4:30টার মধ্যে বাসায় যেতে না পারি তাহলে তো আমার বাবা মা টেনশন করবে। সে সব কিছু নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি এক্ষুনি তোর মায়ের নাম্বারে ফোন দিয়ে বলে দিচ্ছি। কথাটা বলা শেষ করতে না করতেই নীলা তার মোবাইলটা বের করে নীলের মায়ের নাম্বারে ফোন দেয়। দুবার রিং হতেই ফোন রিসিভ করলো, আর ফোন রিসিভ করতেই নীলা বলতে থাকলো, আসসালামু আলাইকুম শাশুড়ি মা, কি অবস্থা, কেমন আছেন? আরে, কে আপনি? আমার ছেলে মেয়েকে এখনো বিয়েই করালাম না, আর শাশুড়ি হলাম কবে থেকে? শাশুড়ি মা, শাশুড়ি হওয়ার জন্য ছেলে মেয়েকে বিয়ে করাতে হয় না। আমি আপনার ছেলের হবু বউ বলছি। মানে, এসব কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কে তুমি? কে তোমার পরিচয়? আর আমার ছেলের সঙ্গেই বা তোমার কিসের সম্পর্ক? আরে শাশুড়ি মা, এত কথা পেঁচাচ্ছেন কেন? আমি তো আপনাকে বললাম যে আমি আপনার ছেলের হবু বউ। আপনার ছেলের সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক রয়েছে, আর ভবিষ্যতে আমরা দুজন একে অপরকে বিয়ে করব। আমি আসলেই কিছু বুঝতে পারছি না। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? নীলা এত বেশি কথা বলা পছন্দ করে না, তাই সে একটু রেগে যাচ্ছিল। কিন্তু হবু শাশুড়ি মায়ের সঙ্গে রাগ দেখানো চলবে না,
তাই সে নিজেকে একটু শান্ত করে বলতে লাগলো, দেখুন শাশুড়ি মা, আমি আপনাকে যেটা বলার জন্য ফোন করেছি সেটা হলো আমি আর নীল একটু ঘুরতে বেড়াচ্ছি। আমাদের ফিরতে একটু রাত হবে, তাই আপনি যাতে টেনশন না করেন সেটা সকালবেলায় বলে দিলাম। তারপর নীলের মা কিছু বলতে চাইছিল, কিন্তু সেটার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল। এইবার তো আর তোর টেনশন করার কোনো কারণ, আমি তোমাকে ফোন দিয়ে সব কিছু বলে দিয়েছি। আর তারপরেও যদি বাসায় যাওয়ার পর কোনো কিছু নিয়ে ঝামেলা করে তাহলে তুই আমায় ফোন করবি। আচ্ছা ঠিক আছে। এই কথাটা বলে নীল আর নীলা দুজনে গাড়ি নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে পড়ল। তার কারণ হলো নীল এটা খুব ভালো করে জানে যে এখন যে নীলাকে কোনো কিছু বললেও নীলা তা শুনবে না। নীলার মাথায় যেটা আসবে সে সেটাই করবে। অতঃপর তারা দুজনে সারাদিন ঘোরাঘুরি করে রাত প্রায় 11টার মতো হবে বাসার দিকে ফেরে। নীলের বাবা আর মা দুজনে ড্রয়িং রুমে বসে নীলের জন্য অপেক্ষা করছিল। নীল যেই না বাসায় ঢুকলো অমনি তার বাবা রাগী গলায় বলতে থাকলো, এসব কি হচ্ছে নীল? তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলে? বাবা মা না মানে আসলে এভাবে তোর চাচ্ছ কেন? কি হয়েছে সেটা আমায় বলো। আর তোমার মা এসব কি বললো? নীল কোনো কথা বলতে পারছে না, কারণ সে তার বাবাকে প্রচণ্ড ভয় পায়। আর নীলা দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কিছু শুনছিল। নীল যেহেতু কোনো কথা বলছিল না, তাই নীলা ভেতরে প্রবেশ করে আর নীলের বাবার দিকে তাকিয়ে বলতে থাকে, দেখুন শ্বশুর মশাই, আপনি নিজেকে কোনো কিছু বলবেন না। এখানে তার কোনো দোষ নেই, আমি তাকে নিয়ে বেরিয়েছিলাম। এই মেয়ে, কে তুমি? আর তুমি কি নীলের মায়ের সঙ্গে কথা বলছিলে? হ্যাঁ শ্বশুর মশাই, আপনি একদম ঠিকই বলেছেন। শাশুড়ি মায়ের সঙ্গে আমি নিজেই কথা বলেছিলাম। আর আমি সেই মেয়ে যে আপনার ছেলেকে বিয়ে করতে চলেছি। যাই হোক, যেটা বলার জন্য এসেছি, আপনারা ওকে কিচ্ছু বলবেন না, ওর কোনো দোষ নেই। আমি সত্যি অবাক না হয়ে পারছি না। তুমি একটা মেয়ে মানুষ আর তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো? তো কি করব শ্বশুর মশাই, আপনি নিজেই সেটা বলেন। আপনি আমার ভালোবাসার মানুষটাকে ধমকাচ্ছিলেন, বকা দিচ্ছিলেন, আমি কি সেটা সহ্য করতে পারি? তাই তো আপনার সামনে চলে আসতে বাধ্য হলাম। যাই হোক, আপনাকে শেষবারের মতো বলে যাচ্ছি, আপনি ওকে কিচ্ছু বলবেন না। নীলা আপু, আপনি প্লিজ থামেন, বাবার সাথে এভাবে কথা বলবেন না। আপু। এই কথাটা শুনে নীলার বাবা অনেকটা থমকে যায় আর নীলকে বলে, কিরে, এই মেয়েটা বলছে সে তোর গার্লফ্রেন্ড আর তুই মেয়েটাকে আপু বলছিস? কেসটা কি বলতো? নীল কিছু একটা বলতে গিয়েও থেমে যাচ্ছিল। সে অনেকবার চেষ্টা করার পরেও তার বাবাকে কিছুই বলতে পারছিল না। তাই নীলা বলতে লাগলো, আমি বলছি শোনেন, আমি ওর থেকে 1 বছরের সিনিয়র, মানে ও অনার্স 3rd ইয়ারে পড়ে আর আমি ফাইনাল ইয়ার। মানে হলো তুমি তোমার থেকেও 1 বছরের সিনিয়র? মানে হলো তুমি তোমার থেকেও 1 বছরের সিনিয়র একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করছো? এই কথাটা বলতে কি তোমার এতটুকু লজ্জা করছে না? আমরা তোমার বাবা মা, আর আমাদের সামনে দাঁড়িয়ে তুমি এসব কথা বলছো? তখন নীল তার বাবা মাকে বিষয়টা বুঝিয়ে বলার চেষ্টা করে, কিন্তু তার বাবা মা সেসব বিষয় বুঝতেই চাইছিল না। কারণ তাদের ছেলে তাদের ছেলের চাইতে বয়সে একটা বড় মেয়ের সঙ্গে সম্পর্ক করবে, এটা তারা কিভাবে মেনে নেবে? তাই নীলের বাবা বলে, তুমি এই মেয়েটার সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না, আর আমরা তোমাকে এই মেয়েটার সঙ্গে সম্পর্ক রাখতে দেব না। আমরা অন্য জায়গায় মেয়েদের তোমার জন্য ইমিডিয়েটলি তোমায় বিয়ে করাবো। বাবা, আমি তোমার রিকোয়েস্ট করে বলছি, তুমি এমন কিছু করো না যেটা আমার জন্য ক্ষতিকর হবে। আর আমি এটা করতেও চাই না, কারণ নীলার সঙ্গে সম্পর্কটা আমার গভীর থেকে গভীরতর। তাই আমি এই জায়গাটা অন্য কাউকে দিতে পারবো না। তাহলে তুমি আমাদের ছেড়ে চলে যাও, এটা তুমি করতে পারবে? বাবার কাছ থেকে এমন কথা শুনে নীল কি বলবে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। কারণ একদিকে তার ভালোবাসা, অন্যদিকে তার পরিবার। সে তার পরিবারকেও যেমন ভালোবাসে, তার প্রেমিকাকেও ঠিক তেমনই ভালোবাসে, যদিও সেটা অনেকটা ভয় পেয়ে ভালোবাসে। তার নীলার সঙ্গে প্রেমের সম্পর্কে কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু নীলা প্রচণ্ড রাগী, জেদি আর বদমেজাজি একটা মেয়ে। এসে যা বলে তাই করে। প্রেমের প্রস্তাবে রাজি না হয় নীলকে বিভিন্ন রকমের ভয় দেখায়, আর অবশ্যই বাধ্য হয়ে নীল তার সঙ্গে প্রেম করতে রাজি হয়। যাই হোক, এদিকে অবস্থা বেগতিক হতে পারে সেটা দেখিয়ে নীলা বলল, দেখুন শ্বশুর মশাই, আমি আপনাকে প্রথম এবং শেষবারের মতো বলছি, আপনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেটা আপনার মানসম্মান নষ্ট করে দিতে বাধ্য। এই মেয়ে, তুমি কি আমাকে থ্রেট করছো নাকি? ধরে নিন তাই, কারণ আপনি হয়তো আমাকে জানেন না বা চেনেনও না।
যদি আপনি আমাকে জানতেন তাহলে এমন কথা বলতে পারতেন না। তুমি এখন এখান থেকে বের হয়ে যাবে নাকি যাবে না, আমি সেটাই বলছি। শ্বশুরমশাই এইভাবে হয় নাকি? নতুন বউ প্রথমবার শ্বশুরবাড়িতে এসেছে, কোথায় একটু আদর আপ্যায়ন করবেন সেটা না করে আপনি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিচ্ছেন। নীলা, প্লিজ তুমি আর বাবার সঙ্গে এভাবে কথা বলো না। তুমি এখান থেকে বের হয়ে যাও। বাবা রেগে গেলে খারাপ কিছু হয়ে যাবে। এই শোন, ভালোবাসলে ভয় পেতে নেই, আর ভয় পেলে ভালোবাসাকে জয় করা যায় না। অবস্থার প্রায় অবনতি হতে যাচ্ছে সেটা দেখতে দেখতে নীল তার মাকে ইশারায় কিছু করতে বলল। তখন তার মা নীলাকে বলল, প্লিজ তুমি এখান থেকে যাও, আমি চাই না তোমার কারণে আমাদের সংসারের কোনো অশান্তি হোক। তারপর নীলা কি যেন মনে করে আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। তখন নীল নিজের রুমের দিকে যেতে চাইছিল, কিন্তু তার বাবা তাকে সেটা করতে না দিয়ে বলল, এত বড় সাহস তুমি কোথায় পেয়েছো সেটা আমায় বলো। নীল ভয় পেয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না, কারণ বাবার মুখের উপর কথা বলার স্বভাব তার কোনোদিনই ছিল না। সে এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে তার বাবা আবারও ধমক দিয়ে বলল, কি ব্যাপার, আমি তোমাকে কিছু বলছি, আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? বাবা না মানে আসলে দেখো, তুমি আমাকে বকাবকি করো আর যাই কিছু করো না কেন, আমাকে আজ সত্যটা বলতেই হবে। অতঃপর নীল তার বাবাকে সমস্ত ঘটনা খুলে বলে। কি থেকে কি হয়েছিল ফিরে যায় সেই 3 বছর আগের ঘটনাতে। সেদিন ছিল ভার্সিটি লাইফে নীলের প্রথম দিন। তার বাবা তাকে ভার্সিটি পর্যন্ত পৌঁছে দিয়ে অফিস চলে গেছিল। সে যে না ভার্সিটি গেটে দিয়ে ভেতরে প্রবেশ করতে যাবে, ঠিক তখনই একদল মেয়ে এসে তার সামনে দাঁড়ায় আর বলে, এই ছেলে, কি নাম তোমার? নীল, আমার নাম নীল চৌধুরী। ও যাই হোক, বুঝতে পেরেছি, তুমি এই ভার্সিটিতে নতুন বুঝি। হ্যাঁ আপু, আমি এই ভার্সিটিতে তো নতুন অ্যাডমিশন নিয়েছি, আর আজকে আমার ভার্সিটিতে প্রথম দিন। আমাকে আই লাভ ইউ বলো। এসব আপনি কি বলছেন? আমি আপনাকে আই লাভ ইউ বলতে যাব কেন? আপনাকে আমি চিনি না, জানি না, তাছাড়া আজকের আগে আপনার সঙ্গে কখনো আমার দেখা হয়নি। এই, আমি তোকে এত কথা বলতে বলিনি, আমি শুধু বলেছি আমাকে আই লাভ ইউ বলবে। আই অ্যাম সো সরি, যাকে আমি ভালোবাসি না তাকে আমি আই লাভ ইউ বলতে পারবো না। আমি বুঝতে পেরেছি, তোকে সোজা কথায় কাজ হবে না, তোর থেকে জোর করে আদায় করে নিতে হবে। কথাটা বলা শেষ করার আগেই নীলা নীলের কলার চেপে ধরে, তার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে বেশ কিছুক্ষণ চেপে ধরে রাখে। এদিকে নীল নিজেকে চড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করছিল, কিন্তু মেয়েটার শরীরে এত পরিমাণ শক্তি ছিল যেটা নীলের জানা ছিল না। সে কোনোভাবেই নীলার বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে পারছিল না। অবশেষে যখন নীলা নিজের থেকে নীলকে ছেড়ে দিল, নীল ছাড়া পেয়ে গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে বলল, এই যে ম্যাডাম, আপনি কি মাথায় সমস্যা আছে নাকি? আমি সেটাই বুঝতে পারছি না। আপনি এটা আমার সঙ্গে কি করলেন? একটা অপরিচিত ছেলেকে কিস করতে আপনার রুচিতে বাঁধলো না? এখন তো আমি তোকে শুধু কিস করতে বলেছি, আর তুই যদি এই মুহূর্তে আমায় আই লাভ ইউ না বলিস তাহলে আমি তোকে রুমে নিয়ে যেতে বাধ্য হব। আসলেই আপনার মাথায় সমস্যা আছে। আপনার বাবা মাকে বলুন যত দ্রুত সম্ভব আপনার ট্রিটমেন্ট করাতে, তা না হলে হয়তো খারাপ কিছু হয়ে যেতে পারে। কথাটা বলেই নীল সেখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু নীলা তাকে সেটা করতে না দিয়ে তার হাত ধরে টান দিয়ে আবার দাঁড় করালো, আর তার গালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে শেষবারের মতো বলছি, বল আমায় আই লাভ ইউ। আমি কেন আপনাকে আই লাভ ইউ বলবো? আপনি সেই কারণটা বলবেন প্লিজ। কারণ আমি তো অপরিচিত কাউকে এভাবে বললেই আই লাভ ইউ বলে দিতে পারি না। কেন বলবি, এর মানেটা কি? আমি যে তোকে কিছু কথা বলছি, এই কথাটা কি তোর কানে যাচ্ছে না নাকি? হ্যাঁ, আমি শুনেছি আপনি বলছেন আপনাকে আই লাভ ইউ বলতে, কিন্তু কেন? আমি বলেছি তাই বলবি। আই লাভ ইউ, বল আই লাভ ইউ। আমি বলবো না আপনাকে আই লাভ ইউ। কি করবেন আপনি? শালার তো দেখি বুকে অনেক সাহস আছে, তুই জানিস আমাকে? আমি চাইলে তোকে এই মুহূর্তে ভার্সিটি থেকে বের করে দিতে পারি। তখন নীলা নীলকে প্রচন্ড রকমের ভয় দেখাতে থাকে। সে যদি এনাকে আই লাভ ইউ না বলে তাহলে নাকি সে কোনোভাবেই লিখে এই ভার্সিটিতে পড়াশোনা করতে দেবে না। এরপর থেকে প্রতিদিন নীলকে নীলা এভাবে বিরক্ত করতে থাকতো। একটা সময় নীল খুব বিরক্ত হয়ে গেছিল এসব কিছুর উপর। একটা সময় নীল আর সব বিরক্ত মেনে নিতে পারছিল না। প্রতিদিন এসব বিরক্ত তার উপর আবার রেট দেওয়া ভার্সিটিতে সে নীল আর একটুও শান্তি পেত না।
তাই একদিন নীলাকে বলে, আচ্ছা, আপনি এভাবে বিরক্ত করে কি পাচ্ছেন? আমি সেটাই তো বুঝতে পারছি না। কেন এভাবে আমার পিছনে পড়ে আছেন? বলেছি তো একবার আমাকে আই লাভ ইউ বল, তাহলে তোকে আমি চিরজীবনের জন্য মুক্তি দিয়ে দেব। আর যদি না বলিস তাহলে প্রতিদিনই তোকে এইভাবে বিরক্ত করতেই থাকবো। তখন নীল মনে মনে ভাবে, এভাবে প্রতিদিন বিরক্ত হওয়ার চাইতে একবার আই লাভ ইউ বলে দিলে কি এমন ক্ষতি। আর যেহেতু আই লাভ ইউ বলে দিলে সমস্যাটা মিটে যায়, তাহলে তো আর কোনো ঝামেলাই থাকে না। তাই নীল সিদ্ধান্ত নেয় আজ নীলাকে আই লাভ ইউ বলে এসব সমস্যা থেকে সমাধান নেবে। এই যে শুনেন, আপনার তো একটাই সমস্যা, তাই না? আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ। আজকের পর থেকে আপনি আর কখনোই বিরক্ত করবেন না। কিন্তু মুহূর্তের মধ্যেই ঘটল বিপত্তি। নীলা কোথায় তাকে বিরক্ত করা ছেড়ে দিয়ে চলে যাবে, কিন্তু সেটা না করে নীলা ক্যাম্পাসের মধ্যে সবার সামনে নীলকে আই লাভ ইউ টু বলে নীলের গালে ঠাস করে একটা কিস বসিয়ে দিল। সারা ক্যাম্পাসের সবাই তার দিকে হা করে তাকিয়েছে এটা দেখে। নীল বলতে লাগলো, আসলে আপনি চাইছেনটা কি সেটা বলেন তো। আপনি এতদিন বলেছিলেন আপনাকে আই লাভ ইউ বলেই আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু এখন আপনি আমাকে ক্যাম্পাসের সবার সামনে কিস করলেন কেন? ওমা, তুমি আমাকে আই লাভ ইউ বললে আর তার প্রতিদানে আমি তোমাকে কিছু দেব না? কিন্তু এটা তো আপনি আমাকে বিরক্ত করছেন বলেই বলেছি। বলেছো তো, সেটাই মেনে নাও। আজ থেকে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আজ থেকে তোমার উপর শুধু আমার অধিকার রয়েছে। আর যদি কখনো তোমার আশপাশে কোনো মেয়েকে ঘুরঘুর করতে দেখি, তাহলে ওই মেয়ের হাড্ডি গুঁড়ো করে হাতে তুলে দিব। নীলের মাথা প্রচন্ড খারাপ হয়ে যায়। সে কি করবে কিছু বুঝতে পারছে না। একদিকে নীলার থ্রেট, অন্যদিকে এসব ফাজলামো। এরপর থেকে শুরু হয় নীলার নতুন একে বিরক্ত করা। আজ ওকে ঘুরতে নিয়ে যাও, কাল ওকে খেতে নিয়ে যাও, আজ তার সঙ্গে সময় কাটাও, কাল তার সঙ্গে সময় কাটাও। এসব করতে করতে এই 3টা বছর কেটে গেল। এইসব কিছু শোনার পর নীলের বাবা তাকে বলে, তোমাকে আর এখানে পড়াশোনা করতে হবে না। এখন থেকে তোমার পড়াশোনা বন্ধ। কিন্তু পাপা, পড়াশোনা না করলে আমি কি করব, কিভাবে চলবো, আর কিভাবে কি করব? দেখো, আমার কিন্তু যথেষ্ট অর্থ সম্পদ রয়েছে। তোমাকে পড়াশোনা করে চাকরি বাকরি করতে হবে সেরকম কোনো কথা নেই। আমার যা সম্পদ আছে তা দিয়ে তুমি বসে খেলেও ফুরোবে না। কিন্তু বাবা, তাই বলে আমি পড়াশোনাটা ছেড়ে দেব? আমার মুখের উপর কথা বলা আমি একদমই পছন্দ করি না, সেটা জানো তুমি। তখন নীল তার বাবার মুখের উপর আর কোনো কথাই বলল না। চুপচাপ মুখ বন্ধ করে সেখান থেকে নিজের রুমে চলে গেল। আর মনে মনে ভাবতে থাকলো কি থেকে কি হয়ে গেল। তখন রাত প্রায় 12টার মতো হবে বাজে। নীলা নীলকে একটার পর একটা ফোন দিয়েই যাচ্ছিল, কিন্তু নীলের ফোনটা তার বাবা নিয়ে নিয়েছিল। তাই নীলের ফোন কেউ রিসিভ করছিল না। তাই নীলা নীলদের বাড়ির ল্যান্ডলাইনে ফোন করে, আর সেই ফোনটা রিসিভ করে নীলের মা। আসসালামু আলাইকুম, কে বলছো? আমি নীলা বলছি। আমি আপনার ছেলেকে সেই কখন থেকে ফোন দিয়ে যাচ্ছি, আপনার ছেলে আমার ফোন তুলছে না কেন? আমার ছেলে তোমার ফোন তুলবে না। আর আমি চাইবো আজকের পর থেকে তুমি আমার ছেলেকে কোনো রকম কোনো বিরক্ত না করাও, কারণ তার বাবা চায় না সে তোমার সঙ্গে সম্পর্ক রাখুক। দেখুন, আপনারা কি চাইলেন না চাইলেন তাতে আমার কি যায় আসে? তুমি আমাদের ছেলের সঙ্গে সম্পর্ক রাখবে, আর তাতে আমাদের কি যায় আসে? হ্যাঁ তাই তো, আপনি যখন আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে সম্পর্ক করেছিলেন তখন কি আমরা কোনো বাধা দিয়েছিলাম? তুমি কোন বিষয়টার সঙ্গে কোন বিষয়টা তুলনা করছো কিছু বুঝতে পারছো তো? হ্যাঁ, আমি খুব ভালো করে বুঝতে পারছি না আমি কারোর সঙ্গে কে তুলনা করছি। তাই আমি আপনাকে বলছি, আপনার ছেলেকে এক্ষুনি ডেকে দিন, তা না হলে কিন্তু আমি আপনাদের বাড়িতে চলে আসতে বাধ্য হব। নীলের বাবা কথাগুলো শুনছিল, তখনই টেলিফোনটা টেনে নিয়ে এসে নীলাকে বলতে থাকে, সে তুমি আসতেই পারো, কিন্তু বাড়ির ভিতর তোমাকে ঢোকার পারমিশন কেউ দেবে না, কারণ সিকিউরিটি গার্ডকে বলে দেওয়া হয়েছে অপরিচিত কাউকে যেন বাড়িতে ঢুকতে দেওয়া না হয়। আচ্ছা, আপনি আমাকে অপরিচিত কেন বলছেন? আমি তো বলেছি আমি আপনার ছেলেকে যেইভাবেই হোক বিয়ে করব, সেটা আজ হোক বা কাল। এটা তোমার স্বপ্ন, আর সব স্বপ্ন সত্য হয় না। কথাটা বলতে বলতে নীলের বাবা ফোনটা কেটে দেয়। নীলাকে আর কোনো কথা বলার সুযোগই দেয় না। নীলাও তখন মনে মনে জেদ চেপে বসে, সে যেভাবেই হোক নীলের সঙ্গে দেখা করবে আর কথা বলবে। তাই সে বাসা থেকে বের হয়ে নীলের বাসার সামনে চলে আসে, কিন্তু নিজের পাশে দারোয়ান তাকে কোনোভাবেই বাসার ভেতরে ঢুকতে দিচ্ছিল না। তাই সে মনে মনে চিন্তা করতে থাকে,
আমাকে এভাবে ভাবলে হবে না, আমাকে অন্য কিছু ভাবতে হবে। যেমন চিন্তা তার তেমনই কাজ। সে পিছনের গেট দিয়ে প্রবেশ করে দেয়াল টপকে নীলের রুমের ব্যালকনি পর্যন্ত চলে আসে। আর তখন নীল ব্যালকনিতে দাঁড়িয়েছিল। সে নীলাকে সেখানে দেখে অনেকটা চমকে যায়। কি ব্যাপার নীলা, তুমি এখানে কিভাবে আসলে? আমার বাবা তো বলেছে আমি তোমাকে কোনো দিন আমাদের বাড়িতে ঢুকতেই দেবে না। তোমার বাবা আমাকে বাড়িতে ঢুকতে দেবে না, তাই বলে কি আমি বাড়িতে ঢুকবো না এমনটা হবে নাকি? আমি দেয়াল টপকে তোমার কাছে চলে এসেছি। নীলা প্লিজ আমাকে ভুলে যাও। যে সম্পর্ক আমার বাবা মা মেনে নেবে না সেই সম্পর্ক আমি কন্টিনিউ করতে পারবো না। তোমায় আমি ভালোবেসেছি, ভুলে যাওয়ার জন্য নয়। তুমি তোমার বাবা মাকে ভয় পেতে পারো, কিন্তু আমি তোমার বাবা মাকে কোনো ভয় পাই না। নীলা প্লিজ তুমি বোঝার চেষ্টা করো। আমার বাবা মার বিরুদ্ধে গিয়ে কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। তোমাকে কিছুই করতে হবে না, এখন শুধু তুমি আমার সাথে বাইরে চলো। আমি বাইরে যাব এর মানেটা কি? আর আমি তো দেয়াল বেয়ে নামতে পারি না। আল্লাহ, তুমি ছেলে না মেয়ে আমি কিছুই বুঝতে পারছি না। আমি একটা মেয়ে হয়ে যদি এই পর্যন্ত চলে আসতে পারি, তাহলে তুমি কেন পারবে না? কথাটা বলতে বলতে নীলা নীলকে নিয়ে কোনো রকমে দেয়াল টপকে বাইরে চলে আসে। আর কিছুক্ষণের মধ্যেই নীলের মা নীলের রুমে আসে নীলের খোঁজ নেওয়ার জন্য। কিন্তু রুমে এসে দেখতে পায় নীল রুমে নেই। তাই সে নীলের বাবাকে ডাকতে থাকে। এই, তুমি কোথায়? একবার এদিকে এসো। নীলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এসব তুমি কি বলছো? নীল তো রুমে ছিল, সে কোথায় গেল? আরে বাবা, আমি তো এটাই বুঝতে পারছি না যে নীল কোথায় গেল। তুমি প্লিজ একটু বন্ধু বান্ধবের কাছে খোঁজ খবর নাও না। তখন নীলের বাবা নীলের সমস্ত বন্ধু বান্ধবের বাসায় ফোন করে, কিন্তু নীলকে কোথাও খুঁজে পাওয়া যায় না। তাই তার বাবা মা পড়ে যায় মহা চিন্তায়। ঠিক তখনই তার মায়ের মনে পড়ে নীলার গার্লফ্রেন্ডের ফোনের কথা। তাই তিনি নীলের বাবাকে বলেন, শোনো, আমার কিন্তু মনে মনে অন্য কিছু সন্দেহ হচ্ছে। অন্য কিছু সন্দেহ হচ্ছে মানে? তুমি কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি সন্দেহ করছো? কিছুক্ষণ আগে নীলা নামের ওই মেয়েটা ফোন করেছিল, সেই কথা কি তোমার মনে আছে? হ্যাঁ, কিন্তু আমি তো ওই কথাটা ভুলেই গিয়েছিলাম। কিন্তু আমি ওই মেয়েটার সঙ্গে যোগাযোগ কীভাবে করব? আমি তো ওর নাম পরিচয় ঠিকানা কোনো কিছুই জানি না। তখন নীলের মা বলে, এই বিষয়ে নীলের ভার্সিটির প্রিন্সিপাল হয়তো সহযোগিতা করতে পারে। তাই নীলের বাবা ভার্সিটি প্রিন্সিপালকে ফোন দেয় এবং ওনার কাছ থেকে সমস্ত তথ্য নিয়ে মেয়েটার বাড়িতে তারা দুজন চলে যায়। মেয়েটার বাড়িতে পৌঁছে তারা দরজায় দাঁড়িয়ে কলিং বেল চাপ দেয়। কিছুক্ষণ পর একজন মধ্যবয়স্ক মহিলা এসে দরজা খুলে দেন। ওনাকে দেখে নীলের বাবা বলে ওঠেন, আরে বান্ধবী, তুই? এটা তোর বাড়ি? হ্যাঁ, এটা আমার বাড়ি। কিন্তু এত রাতে হঠাৎ কেন? খবর না দিয়েই তোরা আমার বাড়িতে? আর তোরা জানলি কিভাবে এটাই আমার বাড়ি? তার মানে আমি যদি ভুল না করে থাকি তাহলে নীলা তোরই মেয়ে? হ্যাঁ, নীলা আমারই মেয়ে। কিন্তু কি হয়েছে? তোর মেয়ে কোথায়? তোর মেয়েকে একটু ডাকতো। কিন্তু হয়েছেটা কি সেটা তো আমায় বলবি। তখন নীলের বাবা সমস্ত ঘটনা খুলে বলে। সবকিছু শোনার পর নীলার মা নীলাকে ডাক দেয়। কিছুক্ষণ পর নীলা ঘুম ঘুম চোখ ডলতে ডলতে ড্রয়িং রুমে এসে হাজির হয়। আর নীলের বাবা মাকে দেখে বলে, কি ব্যাপার শ্বশুর মশাই আর শাশুড়ি মা, আপনারা দেখছি এখনই বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছেন। চুপ করো বেয়াদব মেয়ে, আমার ছেলে কোথায় সেটা আগে বলো। আরে শ্বশুর মশাই, এসব আপনি কি বলছেন? আমার জানেমানটা আমায় ফেলে কোথায় চলে গেল, নাকি আপনারা তাকে লুকিয়ে রেখেছেন? তোমার সাথে এসব ফাজলামো মার্কা আলাপ আলোচনা করতে আসিনি। আমি শুধু জানতে এসেছি আমার ছেলে কোথায়। আরে শ্বশুর মশাই, আপনার ছেলেকে তো আমি আপনাদের বাড়িতেই রেখে এসেছিলাম, তাহলে আমি কিভাবে জানবো যে আপনার ছেলে কোথায় চলে গেছে? তখন নীলের বাবা প্রচণ্ড রাগারাগি করা শুরু করে। আর এটা দেখে নীলার মা নীলাকে বলতে থাকে, নীলা, এসব কি হচ্ছে? আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। উনি এসব কি বলছে? মা, তুমি নিজেকে এইসব ঝামেলার মধ্যে জড়িও না, ওটা আমাদের শ্বশুর বৌমার ব্যাপার। এই, তোমাকে আগেও বলেছি আর এখনও বলছি, সাবধানে, আমাকে শ্বশুর বলবে না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই আশরাফ সাহেব। আপনাকে শ্বশুর বললে যদি আপনার কোনো সমস্যা হয়, তাহলে আমি আপনাকে নাম ধরে ডাকতেও প্রস্তুত। এমন কথা শুনে নীলের বাবা প্রচণ্ড পরিমাণে রেগে যায়। আর নীলাকে যা ইচ্ছে তাই বলতে থাকে। আর বলতে থাকে, ওনার ছেলেকে যদি নীলা 1 ঘন্টার মধ্যে বের করে না দেয় তাহলে নীলার নামে এফআইআর করবে। এমন কথা শুনে নীলা বলে,
দেখুন, আপনার যা ইচ্ছে আপনি তাই করে নিতে পারেন। আই ডোন্ট কেয়ার। আর আমার ভালোবাসার কাছে যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না, বলে দিলাম। তোমার সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। আমার ছেলে মিসিং, আর তুমি আমাকে থ্রেট করছো? হ্যাঁ করছি, কারণ আমি নীলকে আপনাদের বাড়িতে রেখে এসেছিলাম। তখন নীলার মা নীলাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বলতে থাকে নীলা যদি কোনো কিছু করে থাকে তাহলে সেটা বলতে, কিন্তু নীলা কোনোভাবেই সেই সব কিছু স্বীকার করেছিল না। তাই অবশেষে বাধ্য হয়ে নীলের বাবা সেখান থেকে চলে যায়। নীলের বাবা চলে যাওয়ার পর নীলার মা নীলাকে জিজ্ঞাসা করে, নীলা, বিষয়টা কি বলবে আমায়? বিষয় কিছুই না, নীল আমার কাছেই আছে। নীল তোমার কাছেই আছে, কিন্তু তাহলে তুমি ওদেরকে বললে না কেন? আমার ইচ্ছে হয়নি তাই আমি বলিনি, আর আমি আশা করব এই বিষয়ে তুমি আমার বিপক্ষে যাবে না। কথাটা বলতে বলতে নীলার রুমে চলে যায়। আর রুমে আসতে নীল তাকে বলে কথাটা বলতে বলতে নীলার রুমে চলে যায় আর রুমে আসতেই নীল তাকে বলে, তুমি আমার বাবা মায়ের সঙ্গে মিথ্যে কথা কেন বললে? তুমি জানো আমার বাবা মা আমাকে নিয়ে কতটা টেনশন করে? তোমার বাবা মা তোমাকে নিয়ে কতটা টেনশন করে সেই সব কিছু আমি জানি না, আর জানতেও চাই না। আমি শুধু একটা কথাই জানি, যে আমি তোমায় ভালোবাসি আর তোমাকে শুধু আমার করেই রাখতে চাই। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় বুঝলাম, কিন্তু তাই বলে তুমি আমার বাবা মাকে এভাবে টেনশন দেবে? এই শোনো, এখন ওইসব কিছু ভাবার সময় নাই। আজ আমরা দুইজন এখানেই থাকছি, আর আগামীকাল আমরা দুইজনে বিয়ে করব। মানে এসব কি বলছো তুমি? আমরা আগামীকালকেই বিয়ে করব? হ্যাঁ, আমরা আগামীকালকেই বিয়ে করব। কেন, আমাকে বিয়ে করতে তোমার সমস্যা আছে নাকি? তখন নীল নীলার কথার কোনো উত্তর দেয় না। সে চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে এবং মনে মনে চিন্তা করতে থাকে সে যদি বাবা মার অবাধ্য হয়ে নীলাকে বিয়ে করে তার পরিণাম কি হবে। নীল এভাবে আনমনা হয়ে বিষয়টা নিয়ে চিন্তা করেছিল। এমন সময় নীলা তাকে বলে, কি ব্যাপার নীল, কি হয়েছে? তুমি এভাবে আনমনা হয়ে কি চিন্তা করছো? না কিছু নয়, কিন্তু এখন তো আমার খুব ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। বিছানা পাতা আছে, শুয়ে পড়লেই তো পারো, এত কথা বলার কি আছে? আমি বিছানায় ঘুমালে তুমি কোথায় ঘুমাবে? কেন, তোমার বুকের ওপর? কথাটা বলেই আর এক মুহূর্ত দেরি না করে বিছানায় শুয়ে দেয় এবং তার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। অপরদিকে নীলের কিছুতেই ঘুম আসছে না, কারণ সে জীবনে প্রথমবার কোনো মেয়ে মানুষকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তার কারণ হলো সেই ছোটবেলা থেকে অভ্যস্ত। রাত প্রায় ৩টার মতো হবে বাজে তখন নীলার ঘুম ভাঙে। নীলা চোখ মেলে তাকিয়ে দেখে নীল তখন ঘুমায়নি। তাই সে নীলকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার নীল, তুমি এখনো ঘুমাওনি কেন? আসলে আমি সব সময় একা ঘুমাতে অভ্যস্ত, কাউকে সঙ্গে নিয়ে ঘুমানোর অভ্যাস আমার নেই, তাই ঘুম আসছিল না। তুমি আমাকে অন্য কেউ কেন বলছো? আমি তো তোমার বউ হতে চলেছি, আর বউকে তো বুকের উপর নিয়ে ঘুমাতে হয়, এটাই নিয়ম। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও, আমি ঘুমিয়ে যাব। কথাটা বলেই নীল নীলার মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। নীলা ঘুমিয়ে পড়লো, কিন্তু তার চোখে কিছুতেই ঘুম আসছে না। সে বারবার শুধু মনে মনে একটাই চিন্তা করছে, বাবা মায়ের অমতে বাবা মাকে না জানিয়ে নীলাকে বিয়ে করাটা কি ঠিক হবে? এভাবে দেখতে দেখতে কখন যে রাত পেরিয়ে সকাল হয়ে গেল সেটা তার খেয়ালই ছিল না। সকাল প্রায় ৮টার মতো হবে বাজে। নীলা তখন ঘুম থেকে ওঠে। নীলা ঘুম থেকে উঠে দেখে নীল তখনও চোখ মেলে তাকিয়েছে। নীলা নীলকে বলে, কি ব্যাপার নীল, কি হয়েছে তোমার? বলো আমায়। আসলে আমি একটা বিষয় নিয়ে চিন্তা করছিলাম আর কি। তুমি কোনো বিষয় নিয়ে চিন্তা করছো? বলো তো আমায়। দেখো, বাবা মাকে না জানিয়ে বিয়ে করাটা কি ঠিক হবে? তখন নীলা নীলকে সবটা বুঝিয়ে বলে। সে নীলকে বলে, বাবা মা আজ না হোক কাল মেনে নিবেই, কিন্তু ভালোবাসার মানুষকে জীবন একবার হারিয়ে ফেলে তাকে আর কখনোই ফিরে পাওয়া যাবে না। ভালোবাসা জীবনে একবারই আসে, আরও ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলে দ্বিতীয়বার কাউকে ভালোবাসা যায় না। তাই নীলা মনে করে ভালোবাসাটাকে আগে প্রাধান্য দেওয়া উচিত, কারণ বাবা মায়েরা সন্তানের হাজারটা ভুল ক্ষমা করতে প্রস্তুত, কিন্তু ভালোবাসা পরবর্তীতে ফিরে আসতে অক্ষম। তখন নীল বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। হ্যাঁ, তুমি আমার উপর নিশ্চিত থাকো, আমি কখনো এমন কিছু করব না যেটা আমাদের জন্য ভালো হবে না। অতঃপর দেখতে দেখতে দিনটা কেটে গেল। তখন বিকেলে প্রায় ৩টার মতো হবে বাজে। তখন কাজী সাহেব নীলাদের বাড়িতে এসে উপস্থিত হলো। ইতিমধ্যে নীল নীলা দুজনেই তৈরি হয়ে বসে আছে। যদিও তাদের বিয়েটা আনুষ্ঠানিকভাবে হচ্ছে না, কিন্তু
তারা তাদের সাজগোজের কোনো কমতি রাখেনি। দুজন অনেক সুন্দর করে সেজেগুজে বসে কাজী সাহেবের জন্য অপেক্ষা করেছিল। কাজী সাহেব আসতেই নীলা নীলকে বলে, নিচে চলো, এবার কাজী সাহেব চলে এসেছেন। এবার আমাদের বিয়ের কাজ সম্পূর্ণ করতে হবে। নীলা, আমার মনে হয় এই বিষয়টি আরও একবার একটু ভেবে দেখা দরকার ছিল। তুমি আমাকে বিয়ে করবে কিনা সেটাই বলো, আমি আর কোনো কথা শুনতে চাইছি না। কথাটা বলতে বলতে নীলকে নিয়ে টানতে টানতে ড্রয়িং রুমে চলে গেল। নীলের তখন আর কিছুই করার ছিল না, কারণ সে খুব ভালো করেই জানে যে এখন যদি সে অমত পোষণ করে তাহলে নীলা হয়তো তার সঙ্গে খারাপ কিছু একটা করে বসবে। তবে একটা কথা, নীলা মেয়ে হিসেবে খারাপ সেরকমটাও কিন্তু নয়। শুধু সমস্যা হচ্ছে একটাই, নীলা নীলের চাইতে বয়সে একটু বড়। তাই নীল মনে মনে ভাবলো, যাই হোক বিয়েটা করেই ফেলি, তারপর যেটা হওয়ার না হয় হবে। কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল নীল। তখনই নীলা বলে, কি ব্যাপার, তুমি এসব কি চিন্তা করছো? তোমাকে তো বললাম চিন্তা করার কিছুই নেই, যা হওয়ার তাই হবে। অতঃপর নীল আর কোনো কথা বলেনি। তাদের বিয়েটা হয়েই গেল। বিয়ের সমস্ত কাজ শেষ হলে কাজী সাহেব বাসা থেকে বের হয়ে গেলেন। আর কিছুক্ষণের মধ্যে নীলের বাবা মা সেখানে এসে উপস্থিত হলো। এই নীল কোথায়? তুমি বেরিয়ে এসো। কি ব্যাপার শ্বশুর মশাই, এভাবে চেঁচামেচি করছেন কেন? এটা ভদ্রলোকের বাড়ি, এখানে ভদ্রভাবে কথা বলুন। তোমার ভদ্রতার খেতায় আগুন। তোমাকে আমি তখন জিজ্ঞাসা করেছিলাম আমার ছেলে কোথায়, কিন্তু তুমি তখন আমার কথার কোনো উত্তর দাওনি। তখন নীলের বাবা রাগত স্বরে বলতে থাকে, তখন তো তুমি বললে আমার ছেলের সঙ্গে তোমার কোনো যোগাযোগ নেই, তাহলে আমার ছেলে এখন তোমাদের বাড়িতে কিভাবে? হ্যাঁ বলেছিলাম, কিন্তু তারপরেই আমি অনেক কষ্ট করে আপনার ছেলেকে খুঁজে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। আর একটা সুখবর আছে, সেটা হলো আমি আপনার ছেলেকে বিয়েটাও করে ফেলেছি। এই মেয়ে, এসব কি বলছো তুমি? তুমি আমার ছেলেকে বিয়ে করে ফেলেছো মানে? তুমি কি বোঝাতে যাচ্ছ? আমি যতদূর জানি আমার ছেলের এত বড় সাহস হওয়ার কথা নয়। তখন নীল নিজেও এসে সেখানে উপস্থিত হয়। আর তাকে দেখে তার বাবা বলতে থাকে, এই নীল, তুই এখানে আসলি কিভাবে? তখন নীল কিছু বলতে চাইছিল, কিন্তু নীলা তাকে বাধা দিয়ে বলতে লাগলো, দেখুন শ্বশুর মশাই, আমি তো আপনাকে আগেই বলেছি নীলকে এখানে আমি নিয়ে এসেছি, তাই এসব প্রশ্ন ওকে না করে আমায় করুন। আমাদের বাবা ছেলের মধ্যে তুমি কেন আসছো সেটাই তো বুঝতে পারছি না। তুমি এত বড় দুঃসাহস কোথায় পেয়েছো? কারণ আমি আপনার ছেলের বিয়ে করাবো, আর আপনার ছেলের সম্পূর্ণ বিষয়ে কথা বলার অধিকার, রাইট আমার রয়েছে। নীল, এক্ষুনি তুই আমার সঙ্গে চল। আরে শ্বশুর মশাই, সেসব বললে হবে নাকি? আজ আমি আপনার ছেলের সঙ্গে বাসর করব, রোম্যান্স করব, সেটা তো আপনার বাড়িতে গেলে পসিবল হবে না। তাই আমি আমার বাড়ি থেকেই কাজটা সম্পূর্ণ করতে চাই, তারপর না হয় আপনাদের বাড়ি যাওয়া যাবে। এই, তুমি এসব কি বলছো? এসব কিছুই হবে না। আমি এক্ষুনি আমার ছেলেকে নিয়ে বাড়িতে চলে যাব। আগে না শ্বশুর মশাই, সেটা কোনোভাবেই হবে না, কারণ এখন আমার বিয়ে করা বর, আপনার চাইতে এখন তার উপর আমার অধিকার বেশি। কথাটা বলেই নীলা সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না। নীলের হাত ধরে সেখান থেকে নিয়ে সোজা নিজের রুমে চলে গেল। নীল রুমে গিয়ে নীলাকে বলতে লাগলো, নীলা, চলো না আমাদের বাসায় চলে যাই। আমি তোমাদের এখানে থাকলে আমার বাবা খুব কষ্ট পাবে, আর বাবা কষ্ট পাক সেটা আমি চাই না। দেখো, তাদের কষ্টটা সাময়িক, তারা কিছুদিন পর এই কষ্টগুলো ভুলে আমাকে মেনে নেবে, তারপর আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাবে। আমি বললাম তুমি মিলিয়ে নিও। নীলা, তুমি আমার বাবাকে চেনো না। আমার বাবা প্রচণ্ড রাগী, সে কখনো সিদ্ধান্তের বাইরে কোনো কিছু করে না। উফ, তুমি এত টেনশন কেন নিচ্ছ? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি তো বলেছি তোমার বাবা আমাদের মেনে নেবেন। অতঃপর নীল আর নীলা দুজনে কেউই এই বিষয়ে আর কোনো কথা বলে না। এদিকে নীলার ডেকোরেশনের লোক বলে রেখেছিল তার ঘরটা সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যেই ডেকোরেশনের লোক এসে নীলার ঘরটা সুন্দর করে সাজিয়ে দেয়। তখন নীলকে বলে, এবার চলো। এখন আবার কোথায় যাব? বিয়ে তো শেষ হয়েই গেল। আরে হাদারাম, বিয়ে শেষ হয়েছে তো কি হয়েছে? বিয়ের পরের যে কার্যক্রম চলছে সেগুলো কি হবে না নাকি? আবার কিসের কার্যক্রম? কোন কার্যক্রমের কথা তুমি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু ক্লিয়ারলি বলবে আমায়? তোমাকে ওসব কিচ্ছু বুঝতে হবে না, তুমি রুমে চলো, তারপর আমি নিজেই তোমায় বুঝিয়ে দিচ্ছি। তখন নীল আর কোনো কথা না বলে চুপচাপ রুমের ভেতরে প্রবেশ করে, আর নীলার সঙ্গে সঙ্গে রুমের ভেতর প্রবেশ করে দরজাটা লাগিয়ে দেয়। কি ব্যাপার নীলা,
কি হয়েছে? তুমি দরজা বন্ধ করেছো কেন? তো তোমার কি মনে হচ্ছে আমি রুমের দরজা খুলে রেখে সবাইকে দেখাই আমরা রুমের ভেতর কি করছি না করছি? হ্যাঁ, না মানে আমি আসলে বলতে চাইছিলাম আমরা তো এখন ঘুমাবো, কারণ এখন অনেক রাত হয়েছে। যদি তুমি একটা বেশি কথা বলো তাহলে কিন্তু একটা চট দিয়ে তোমার সব কটা দাঁত ফেলে দিব বলে দিলাম। একদম বেশি কথা বলবে না, চুপচাপ আমি যেটা করছি সেটা করতে দাও। আরে বাবা ঠিক আছে, সেটা না হয় বুঝলাম, কিন্তু তাই বলে রুমের দরজা কেন বন্ধ করতে হবে? নীলের এমন কথা শুনে তো নীলা পড়ে গেল মহা বিপদে। কারণ এই ছেলেকে সে কি করে বুঝাবে বাসর রাতে দরজা বন্ধ রাখতে হয়। তাছাড়া তারা নববিবাহিত দম্পতি, তাদের রুমের দরজা তো বন্ধই থাকবে। সেটা নীলকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না। তাই নীলা আর নিজের রাগ সামলাতে না পেরে নীলকে বলে, আমি তোমার সঙ্গে এই মুহূর্তে রোম্যান্স করব, সেটা কি তোমার জানা নেই? ও আচ্ছা, এতক্ষণে বুঝতে পেরেছি, কিন্তু আমি তো ওইসবের কোনো কিছুই জানি না। তাহলে কিভাবে কি করব? আল্লাহ তুমি রক্ষা করো আমায়, তুমি আমাকে কোন বোকার পাল্লায় এনে ফেললে। আরে নীলা, কি হয়েছে? তুমি এভাবে বিড়বিড় করে কি বলছো? আমায় কিছু বললে স্পষ্ট করে বলো না, আমি তো এসব আস্তে আস্তে কথা বুঝতে পারি না। বলছি আমায় উদ্ধার করতে। কথাটা বলতে বলতে নীলা তার দাঁতের দাঁত চেপে নিজেকে কোনোরকম কন্ট্রোল করে নেয়। তারপর সে আর এক মুহূর্ত দেরি না করে নীলের হাত ধরে টান দিয়ে বিছানার উপর ফেলে দেয়। সেটা দেখে নীল বলতে থাকে, আর এইসব তুমি কি করছো? তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে কেন? আমি তো এই মুহূর্তে ব্যথা পেতে পারতাম, তখন তুমি কি করতে? এই তুমি এত বেশি কথা বলো কেন? তুমি এত বেশি কথা বলো না তো, আমি যেটা বলছি আমায় সেটা করতে দাও। কথাটা বলেই নীলা আর এক মুহূর্ত দেরি না করে নীলের বুকের উপর উঠে বসে। এটা দেখে নীল অনেক ভয় পেয়ে যায় আর নীলাকে বলতে থাকে, আরে কি করছো কি তুমি এসব? তুমি কি আমায় মেরে ফেলবে নাকি? তুমি আমার বুকের উপর উঠে বসেছো কেন? আমার তো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আরে এটা তুমি কি বলছো? আমি তোমায় মেরে ফেলবো কেন? ভালোবেসে বিয়ে করেছি মেরে ফেলার জন্য নাকি? এখন আমি তোমায় আদর করব। আরে নীলা, আমার বুকের উপর থেকে নামো তো। আমার তো নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে। আমার মনে হচ্ছে আমি এক্ষুনি দম বন্ধ হয়ে মারা যাব। আরে আমি থাকতে তুমি মারা যাবে এমনটাও হয় নাকি? আমি তোমাকে মরে যেতে দেবই না, আমি আমার ভালোবাসায় তোমাকে আটকে রাখবো। কথাটা বলতে বলতে নীলা নীলের শরীরের বিভিন্ন অংশে হাত দিতে থাকলো আর তার ঠোঁটে ভালোবাসার উষ্ণতায় উষ্ণিত করতে লাগলো। এভাবে নীলা নীলকে আদর করেই যাচ্ছিল। তখন নীল বলতে থাকে, আরে এসব কি করছো তুমি আমার সঙ্গে? তুমি যদি আমার সঙ্গে এভাবে এসব কিছু করতে থাকো তাহলে তো আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারবো না। মন চাইবে তোমাকে খুব কাছে পেতে। কেন, তোমার কি মনে হচ্ছে আমি তোমার থেকে দূরে দূরে থাকার জন্য তোমায় বিয়ে করেছি? কিন্তু আমি তো ওইসব কিছু করতেই পারি না, ইনফ্যাক্ট বুঝিও না। তোমাকে কোনো কিছুই করতে হবে না, তুমি চুপচাপ শুয়ে থাকো, আমার যা করার সেটা আমি নিজেই করে নিচ্ছি। এভাবে চলতে থাকে বেশ কিছুক্ষণ। নীলা নীলকে সম্পূর্ণরূপে উত্তেজিত করে ফেলে এবং তারা ভালোবাসার অনন্ত সাগরে চলে যায়। অনেকক্ষণ পর নীলা নীলকে ছেড়ে দিয়ে বিছানার একপাশে শুয়ে পড়ে। তারপর কখন যে ঘুমিয়ে পড়ে সেটা তাদের দুজনের খেয়াল ছিল না। মাঝরাত্রে হঠাৎ নীলা তার বুকের কাছে কারো হাতের স্পর্শ পেয়ে জেগে ওঠে। হ্যাঁ, নীলা চোখ খুলে তাকিয়ে দেখে নীল তার বুকে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। তখন সে নীলকে বলে, এইসব তুমি কি করছো? তুমি এখন আবার আমায় খোঁচাচ্ছ কেন? ভালো লাগছে তাই। কেন তোমার ভালো লাগছে না? ভালো লাগছে না সেটা আমি তোমায় কখন বললাম? আমি তো তোমাকে শুধু এইটুকুই বলতে চেয়েছি, তখন তো তুমি একেবারে কচি খোকা সেজেছিলে, যেন কিছুই বোঝো না। আর এখন এসব কি করছো? চুপচাপ শুয়ে থাকো আর দেখো আমি কি করি। কথাটা বলেই নীল নীলার বুকে আরো সুন্দর করে হাত বোলাতে থাকে আর আস্তে আস্তে টিপতে থাকে এবং তারপর তার সারা শরীরে হাত বুলাতে থাকে আর নীলাকে উত্তেজিত করতে শুরু করে। প্রায় বেশ কিছুক্ষণের মধ্যেই দুজন উত্তেজনার চরম পর্যায়ে চলে যায় আর একে অপরের মধ্যে বিলীন হয়ে যেতে শুরু করে। অতঃপর দুজন দুজনের ভালোবাসায় দুজনকে ভরিয়ে দিয়ে সেই অবস্থাতেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা যখন ঘুম ভাঙে তখন দুজনের কেউই নিজেদের কাপড় চোপড় খুঁজে পাচ্ছিল না। সেটা দেখে তাদের অনেক হাসি পাচ্ছিল। তখন নীলা নীলকে বলে, এই কাপড় চোপড় কোথায় গিয়েছে, তুমি একটু খুঁজে আনো। তোমার কি আমাকে পাগল মনে হয় নাকি যে এখন আমি কাপড়বিহীন অবস্থায় তোমার সামনে যাই আর আবারও তুমি ওইসব করতে শুরু করো? আরে বাবা, আরে না বাবা,
এখন সকাল হয়ে গেছে, এখন আর ওসব কিছু করব না। তুমি একটু কষ্ট করে কাপড় চোপড়গুলো খুঁজে নিয়ে আসো, তা না হলে আমরা এখন বিছানা থেকে নামবো কি করে, আর রুম থেকে বা বের হব কি করে? না, আমি পারবো না। তুমি আমাকে যত কিছুই বলো না কেন, আমি এই কাপড়বিহীন অবস্থায় তোমার সামনে উঠে দাঁড়াতেই পারবো না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি বিছানা থেকে নামছি। কিন্তু তুমি একটা কাজ করো, দয়া করে তোমার চোখ দুটো একটু বন্ধ করে রাখো। তখন নীল বলতে থাকে, আমি আমার চোখ দুটো কেন বন্ধ করব? আমি আমার বউয়ের পুরোবার ভালো করে দেখে নেব। এই একদমই নয়, এখন এসব কিচ্ছু হবে না, কারণ আমি খুব ভালো করেই জানি তুমি যদি এখন আমাকে কাপড়বিহীন অবস্থায় দেখো তাহলে আবারও তোমার রোম্যান্স করতে মন চাইবে। আর রাতে তুমি আমাকে যে পরিমাণ আদর করেছো, এখন আর তোমার আদর পাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই যে আমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ছি, তারপর তুমি কাপড় চোপড় খুঁজে নিয়ে আসো। কথাটা বলেই নীল নাক মুখ চোখ ঢেকে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। আর নীলা বিছানা থেকে নেমে আলমারি থেকে তাদের দুজনের জন্য কাপড় চোপড় নিয়ে আসে। নীলের কাপড়গুলো বিছানার উপর রেখে সে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হবার জন্য। বেশ কিছুক্ষণ পর সে ফ্রেশ হয়ে আসে আর নীলকে ডাকতে থাকে। এই নীল, নীল, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, খুব ক্ষুধা লেগেছে, সকালে নাস্তা করতে হবে। কিন্তু আমি তো এখনো কাপড় চোপড় পরিনি, তাহলে আমি তোমার সামনে বের হব কিভাবে? কোনো সমস্যা নেই, আমি ব্যালকনিতে চলে যাচ্ছি চুল শুকানোর জন্য, ততক্ষণে তুমি ফ্রেশ হয়ে আসো। কথাটা বলে নীলা ব্যালকনিতে চলে যায় চুল শুকানোর জন্য। আর এদিকে নীল বিছানা থেকে নেমে সোজা ওয়াশরুমে কাপড় চোপড় নিয়ে ঢুকে পড়ে। প্রায় 20 মিনিটের মধ্যে সে ফ্রেশ হয়ে রুমে আসে। নীলা তখন ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছিল। নীলার চুলগুলো যে এত সুন্দর সেটা নীল এর আগে কখনো খেয়াল করেনি, তাই সে পেছনে দাঁড়িয়ে নীলার চুলে বিলি কেটে দিচ্ছিল। তখনই নীলা পিছন ফিরে তাকিয়ে বলতে থাকে, এই কি করছো তুমি? তুমি আমার চুলে হাত দিচ্ছ কেন? না মানে, তোমার চুলগুলো তো অনেক সুন্দর, তাই একটু দেখছিলাম আর কি। যাই হোক, খোলা চুলে তোমায় দারুণ লাগে। তুমি কি আবার নতুন করে আমায় ইমপ্রেস করার চেষ্টা করছো নাকি? যদি করেও থাকি তাহলে তো নিজের বউকেই করছি, অন্য কাউকে তো আর করছি না। তাহলে এখানে এত অবাক হওয়ার কি আছে? হয়েছে, আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি সাহেব, এখন আর আমাকে পামপট্টি মারার কোনো প্রয়োজন নেই। তাড়াতাড়ি নিচে চলুন, নাস্তা করতে হবে। কথাটা বলতে বলতে নীলা নীলকে নিচে চলে যায় নাস্তা করাবার জন্য। নাস্তার টেবিলে বসতেই নীলার মা নীলাকে বলে, নীলা, তুমি আমার একমাত্র মেয়ে হও, তোমাকে কখনোই আমি শাসন করিনি আর কোনো কাজে বাধাও দেইনি, কিন্তু আজ তোমাকে একটা কথা বলবো। মায়া তো হেয়ালি করো না তো, হেয়ালি করে কথা বলা আমার একদমই পছন্দ নয়। কি বলবে স্পষ্ট ভাষায় বলো। হঠাৎ তুমি এরকম কথা কেন বলছো বলো তো? নীলা, শুধু উনি নন, আমিও বলছি চলো আজ বাড়ি ফেরা যাক। তারপর যদি তোমার বাবা কোনো মিসবিহেভ করে? সেটা না হয় পরে দেখা যাবে, কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে বাড়িতে প্রয়োজন। তাছাড়া আমরা যখন ভুল একটা করেই ফেলেছি তখন মিসবিহেভ তো করতেই পারে, এখানে তো আশ্চর্য হওয়ার কিছুই নেই। অতঃপর নীল আর নীলার মা দুজনেই নীলাকে অনেক বোঝাতে থাকে। অবশেষে নীলা শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং তাদের দুজনে বাড়ি থেকে বের হয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় ঘন্টাখানেকের মতো লাগে সেখানে পৌঁছাতে। বাড়িতে পৌঁছেই নীলা দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দেয়। কিছুক্ষণের মধ্যেই তার শ্বশুরমশাই এসে দরজা খুলে দেয় আর তাদের দুজনকে দেখে বলতে থাকে, কি ব্যাপার, কি হয়েছে? তোমরা এখানে কেন? তোমাদেরকে বলেছিলাম আমার বাড়ি আসার কোনো প্রয়োজন নেই, তারপরও কেন এসেছো? বাবা দেখো, যেটা হওয়ার তো সেটা হয়ে গেছে। এখন যদি তুমি আমাদের উপর রেগে থাকো তাহলে কি করে হবে? তোর মুখ থেকে আমি বাবা ডাক শুনতে চাই না। আমি তোর বাবা নই। তুই যদি আমার সন্তান হতি তাহলে আমার কথা শুনে চলতি। দেখো বাবা, ভালোবাসা আর পরিবার এক জায়গাতে নয়, দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস এবং দুটোর অবস্থান দুই জায়গায়। হ্যাঁ, আমিও সেটাই বলছি। যেখানে পরিবার থাকবে সেখানে ভালোবাসা থাকতে পারে না। তাই তুমি তোমার ভালোবাসা নিয়ে যেখানে ইচ্ছে যাও। আমি মনে করব আমার কোনো সন্তান কোনোদিন ছিলই না। নীলের বাবা নীলকে প্রচণ্ড পরিমাণ রাগ দেখাচ্ছিল এবং বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা বলছিল। সেটা দেখে নীলা তার শ্বশুরমশাইয়ের কাছে গিয়ে তাকে পা ছুঁয়ে প্রণাম করে বলতে থাকে, দেখুন বাবা, আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু আপনি সেই ভালোবাসার মর্যাদা দিতে চাইছিলেন না। সেই জন্যই আমরা এরকম একটা কাজ করতে বাধ্য হয়েছি। আমরা বুঝতে পেরেছি আমাদের ভুল হয়েছে, কিন্তু সন্তানের ভুল তো বাবা মায়েরা ক্ষমা করে দেয়, এটাই তো নিয়ম। আমার বাড়িতে কারোর তৈরি নিয়ম চলে না। আমার বাড়িতে আমার নিয়ম চলে।
বাবা, আমরা সেরকম কথা কখনো বলিনি আর বলবোও না, কিন্তু আমরা ভুল করেছি তাই বলে আপনিও ভুল করে আমাদের বাড়ি থেকে বের করে দিবেন, এটা তো হয় না। কথাগুলো শুনতে শুনতে নীলের মা ড্রয়িং রুমে এসে উপস্থিত হয় আর নীলের বাবাকে বোঝাতে শুরু করে। দেখো, আমি অতীত মনে করাতে চাই না, কিন্তু তারপরও তোমাকে বলতেই হচ্ছে। একটা সময় ছিল যখন কিন্তু এরকম একটা ভুল তুমি নিজেও করেছিলে। হ্যাঁ করেছিলাম, কিন্তু তাই বলে নিজের চাইতে বয়সে বড় একটা মেয়েকে বিয়ে করে আনিনি। এই কথাটা শুনে যেন নীলা কথা বলার জন্য আরো একটা নতুন ক্লু খুঁজে পেল। তাই সে শ্বশুর মশাইকে বলতে লাগলো, এই যে দেখলেন বাবা, ভালোবাসা অপরাধ নয়, আপনিও ভালোবেসেছিলেন, পার্থক্য শুধু বয়সে। হ্যাঁ, মেয়েটা একদম ঠিক কথাই বলেছে। ওরা যখন একটা ভুল করেই ফেলেছে, তখন আমাদের এটাকে নিয়ে বাড়াবাড়ি না করে মেনে নেওয়াই ভালো। কিন্তু আর কোনো কিন্তু নয়, তোমরা একটু অপেক্ষা করো, আমি তোমাদের বরণের বন্দোবস্ত করছি। কথাটা বলেই আর কোনো অপেক্ষা না করে নীলের মা ভিতরে চলে যায় এবং নববধূকে বরণের জন্য প্রস্তুত হন। অতঃপর তিনি নববধূকে বরণ করে বাড়িতে তুলে নেন। কিছুক্ষণ পর যখন নীলের মা রুমে আসে, তখন নীলের বাবা বলতে থাকে, আচ্ছা, তোমার কি মনে হচ্ছে তুমি যেটা করেছো একদম ঠিক কাজ করেছো? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে যে আমি যেটা করেছি একদম ঠিক কাজ করেছি। দেখো, আবেগ দিয়ে জীবন চলে না। মেয়েটা আমার ছেলের চাইতে বয়সে বড়। সে যখন এই মেয়েটাকে নিয়ে বাইরে বের হবে, তখন সবাই কি বলবে তুমি সেটা জানো? দেখো, আবেগ দিয়ে যেমন জীবন চলে না, তেমনি বাইরের মানুষের কথা দিয়েও জীবন চলে না। জীবনকে চালানোর জন্য সঠিক কিছু রুলস প্রয়োজন। আচ্ছা, আমি একটা কথা কোনোভাবে বুঝতে পারছি না, তোমার রুলসের মধ্যে কোথায় লেখা আছে মেয়েকে ছেলে চাইতে বয়সে বড় হতে হবে? আমার রুলসের কোথাও এটা লেখা নেই, কিন্তু ভালোবাসার মধ্যে বয়স চলে আসলে তখন ভালোবাসাকেই প্রাধান্য দিতে হয়, এইটুকু জানি। তখন নীলের বাবা নীলের মায়ের সঙ্গে আর তর্কে জড়ায় না, কারণ তিনি খুব ভালোভাবে বুঝতে পারেন এখন অযথাই তর্ক ছাড়া আর কিছুই হবে না। তাই তিনি নিজেই হার মেনে নেন। কিছুক্ষণ পর নীলা তার শাশুড়ির রুমে আসে। মা, আমি কি আপনার রুমে আসতে পারি? হ্যাঁ, অবশ্যই, কেন নয়। আর একটা কথা দেখো, নীল জন্মাবার পর কিন্তু আমরা দ্বিতীয় বাচ্চা নিতে চেয়েছিলাম, কিন্তু আমার কিছু প্রবলেমের কারণে আর সেটা হয়ে ওঠেনি। তাই আমি চাইবো তুমি এই বাড়িতে আমার মেয়ের মতো হয়েই থাকবে। সেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি যদি ছেলের বউকে ভালোবেসে কাছে টেনে নিতে পারেন, তাহলে ছেলের বউ কেন আপনাকে ভালোবেসে আপনার কাছে থাকতে পারবে না? যাই হোক, ওইসব কথা বাদ দাও। আমার মনে হয় যেন কিছু বলতে এসেছিলে। মা, আসলে আমরা দুইজন এটাই বলতে এসেছি। বাবা মনে হয় আমাদের উপর খুব বেশি রেগে আছেন। কিন্তু ওইসব কিছু নিয়ে একদম চিন্তা করো না তো, আমি সবটা ম্যানেজ করে নেব। তোমাদেরকে ওসব কিছু চিন্তা করতে হবে না। মা, তারপরও বাবা তো কখনো নিজের সিদ্ধান্তের বাইরেই কোনো কিছু করেন না, তাই বলছিলাম আর কি। ওসব বাদ দাও, হানিমুনে কোথায় যাচ্ছ সেটা বলো। বাবা তো আমাদের মেনে নিল না, এরই মধ্যে হানিমুনে চলে যাব। এই, তুমি থামো তো। বাবা আজ মেনে নিচ্ছে না, কাল ঠিকই মেনে নেবে, কিন্তু তাই বলে এই সময়টা তো আমরা ফিরে পাবো না। তাই আমাদের উচিত এই সময়টাকে সৎ ব্যবহার করা। হ্যাঁ বৌমা, তুমি একদম ঠিক কথাই বলেছ। জীবনে চলে যাওয়ার সময়টা আর কখনোই ফিরে আসে না, তাই তোমাদেরও উচিত সময়টাকে কাজে লাগানো। যাই হোক মা, দুপুরে কি রান্না হবে যদি আপনি বলে দিতেন, তাহলে রান্নাটা আমি সেরে নিতাম। কিন্তু আমার বাবা তো মায়ের হাতের রান্না ছাড়া কখনোই খায় না। তুমি রান্না করলে যদি বাবা তাই করে? ওসব তুমি আমার উপর ছেড়ে দাও। কিভাবে কি করতে হয় না হয় সেই সব কিছু আমার খুব ভালো করে জানা আছে, তাই ওইসব নিয়ে তোমায় কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ নীল, বৌমা একদম ঠিক কথাই বলেছে। তুমি একটা কাজ করো, তুমি রান্না করে যাও, আমি কাজের মেয়েকে বলে দিচ্ছি, সব তোমায় বুঝিয়ে দেবে। কিন্তু মা, কি রান্না করব সেটা তো বললেন না। একটা কাজ করো বৌমা, ফ্রিজে পাবদা মাছ রাখা আছে, সেটা দিয়ে পাতলা ঝোল করে নিও। এটা তোমার শ্বশুরের খুব পছন্দের একটা খাবার। আর গরুর মাংসের কষা করো, সঙ্গে একটু তালের পায়েস করে নিও। ব্যাস, এইটুকুতেই হয়ে যাবে। শাশুড়ি মায়ের কাছ থেকে কথাগুলো শুনতে শুনতে নীলা রান্নাঘরে চলে যায় এবং কাজের মেয়ের সহযোগিতা নিয়ে সমস্ত রান্না সে একাই কমপ্লিট করে ফেলে এবং খুব অল্প সময়ের মধ্যেই। দুপুরের খাবার সময় যখন সবাই ডাইনিং টেবিলে এসে বসেছিল, কিন্তু নীলের বাবাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাই নীলা তার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার মা,
বাবাকে তো কোথাও দেখা যাচ্ছে না, বাবা কোথায় গেল? ওনাকে তো আমি দেখেছিলাম নিজের রুমের মধ্যে বসে রয়েছেন। তুমি একবার গিয়ে একটু দেখে এসো না। হ্যাঁ, আমি যাচ্ছি। কথাটা বলে নীলা আর এক মুহূর্ত দেরি না করে শ্বশুরমশাইয়ের রুমে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পান তার শ্বশুরমশাই রাগী চেহারা নিয়ে বসে আছে। তখন নীলা তার শ্বশুরমশাইকে অনেক বুঝিয়ে বাজিয়ে টেবিলে নিয়ে আসে। আর সবাই একসঙ্গে দুপুরের খাবারটা শেষ করে খাওয়া শেষ হলে নীল তার বাবাকে বলে, বাবা, তোমার নতুন বৌমার সাথে রান্না কেমন হয়েছে? এই রান্নাটা বৌমা করেছে? আমি তো ভেবেছিলাম কোনো রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে। না, এই সবগুলো রান্না তোমার বৌমা নিজের হাতে করেছে। ও তাই নাকি? তাহলে তো রান্নার হাত পাকা আছে বলতে হয়, কারণ সবগুলো খাবারই খুব টেস্টি ছিল। হ্যাঁ বাবা, এখন তুমি বলো, যদি তুমি আমাদেরকে মেনে নাও তাহলে তো এই খাবারের টেস্টগুলো তুমি মিস করবে, তাই না? তোমরা কি কোনোভাবে আমাকে ইমোশনাল করার চেষ্টা করছো নাকি? তুমি যে কি বলো না বাবা, তোমাকে ইমোশনাল করার চেষ্টা করব কেন? আমরা তো যেটা সত্যি সেটাই বলছি। তুমি বলো, নীলার হাতের রান্না ভালো নয়? না, সেটা তো আমি বলবো না, কারণ আমি কখনোই মিথ্যে কথা বলা বা শোনা কোনোটাই পছন্দ করি না। যাই হোক, এখন সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, যে যার রুমে যাওয়ার বিশ্রাম নাও। আর হ্যাঁ বৌমা, তোমাকে একটা কথা বলে দিচ্ছি, রাতের রান্নাটা কিন্তু আমি নিজেই করে নেব, তোমাকে কোনো কষ্ট করতে হবে না। সেটা বললে হয় নাকি? এতদিন আমি ছিলাম না তাই আপনি করেছেন, এখন আমি চলে এসেছি তাই আপনাকে আর কোনো কষ্ট করতে হবে না। হ্যাঁ, তোমার বৌমা একদমই ঠিক কথাই বলেছে। বৌমা যখন চলে এসেছে তখন তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না, কিন্তু আমাকে তো সারা জীবন ঘোরার মতো করে যেতেই হবে। সেরকম কেন হবে বাবা? আমি তো অনেক দিন ধরেই বলছি আমি পড়াশোনার পাশাপাশি ব্যবসাটারও দেখাশোনা করি, কারণ তুমি তো কখনোই আমাকে বাইরের চাকরি করতে দেবে না। তাহলে ব্যবসাটা আমি আগেভাগেই একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। তখন নীলের বাবা বলতে থাকেন নীল নাকি এসব কথা তার বাবাকে ইমপ্রেস করার জন্য বলছে। যাই হোক, এভাবে কথা কাটাকাটি বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে। অতঃপর সবাই কোনোভাবে এই পর্বটা ক্লোজ করে যে যার মতো রুমে চলে যায়। এদিকে গ্রীষ্মকাল ছিল, প্রচণ্ড পরিমাণে গরম ছিল। নীলা এসব ভারী ভারী শাড়ি গহনা কোনোভাবেই পরে থাকতে পারছিল না, কিন্তু কি আর করবে, প্রথমবার শ্বশুর বাড়িতে আসা বলে কথা। তাই সে রুমে এসে দরজাটা একটু চাপিয়ে দিয়ে শাড়িটা খোলার চেষ্টা করছিল। এমন সময় হঠাৎই নীল রুমে প্রবেশ করে। যেই না নীলা শাড়িটা খুলে পেটিকোট আর ব্লাউজ পরে দাঁড়িয়ে 3 পিস খোঁজার চেষ্টা করছিল, এমন সময় নীল তাকে পেছন থেকে এসে জড়িয়ে ধরে নীলা অনেকটা চমকে যায় আর বলে ওঠে, কে কে এখানে? আমার ঘরে আমি ছাড়া কেউ প্রবেশ করার অনুমতি পাবে না, সেটা তুমি খুব ভালো করে জানো। তাহলে এইভাবে চমকে যাওয়ার কি আছে? আরে বাবা রে বাবা, তুমি এখানে হুট করে এসে পেছন থেকে জড়িয়ে ধরবে, তুমি জানো না আমি এইসব কিছুতে অনেক ভয় পাই? হ্যাঁ জানি, কিন্তু তাই বলে নিজের বউকেই তো জড়িয়ে ধরেছি, অন্য কাউকে তো জড়িয়ে ধরিনি। তখন নীলা অনেকটা রেগে গিয়ে নীলকে বলতে থাকে, অন্যের বউকে জড়িয়ে ধরার অনেক শখ হয়েছে বুঝি? না তা হবে কেন? আর তাই যদি হতো তাহলে হয়তো এতদিনে আমার 10-12টা গার্লফ্রেন্ড থাকতো। এটাই স্বাভাবিক নয় কি? তখন নীলা নীলকে বলতে থাকে নীলের মুখে যদি সে কখনো গার্লফ্রেন্ড বা মেয়ে বন্ধুর নাম শুনে তাহলে সে নীলকে জানে মেরে ফেলবে। সেটা শুনে নীল বলে, তুমি এতদিনেও আমাকে বিশ্বাস করে উঠতে পারোনি। যদি বিশ্বাস করতে পারতে তাহলে এই কথাটা বলতে পারতে না। আসলে তুমি তো আমায় ভালোই বাসনি। আমি তোমাকে ভালোবাসি না, তাহলে বিয়ে করেছি কেন? হ্যাঁ, তুমি আমাকে একদমই ভালোবাসো না। যদি ভালোবাসতে তাহলে এই কথাগুলো বলার তো কোনো মানে ছিল না। আর বিয়েটা কেন করেছে সেটা তো আমি বলতে পারবো না, তুমি খুব ভালো বলতে পারবে। কথাটা শোনা মাত্র নীলার চোখ দিয়ে গড়গড়িয়ে জল পড়তে শুরু করলো, কারণ সে নীলকে প্রচন্ড ভালোবাসে। এসব কথা তার প্রত্যাশিত নয়। নীলা তখন ওই অবস্থাতেই মুখে বালিশ গুজে কাঁদতে শুরু করে। আর নীলাকে ওই অবস্থায় দেখে আবারও দ্বিতীয়বারের মতো ক্রাশ খায় এবং নীলার প্রতি আকর্ষিত হতে থাকে। সে আস্তে আস্তে নীলার পাশে গিয়ে শুয়ে পড়ে আর নীলার শরীরে আলতো করে হাত বুলিয়ে দিতে থাকে। তখন নীলা তাকে ধমক দিয়ে বলে, এই, তুমি আমার শরীরে টাচ করছো কেন? আমি তো তোমায় ভালোবাসি না, তাহলে এত আদিক্ষেতা কেন দেখাচ্ছ? তুমি আমায় ভালো নাই বাসতে পারো, আমি তো তোমায় ভালোবাসি, তাই তো তোমার ভালোবাসা পাওয়াটা আমার একটা অধিকার। যাই হোক, এখন একটু ভালোবাসা পেতে চাই। একদমই না, তুমি আমার কাছ থেকে সরে যাও, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না।
কথাটা বলেই নীলা নীলকে ধাক্কা দিয়ে সরিয়ে সেখান থেকে উঠে চলে যেতে চাইছিল, কিন্তু সে আর যাবে কোথায়। নীল পিছন থেকে নীলের হাত ধরে ফেলে এবং এক টান দিয়ে তার বুকের উপর ফেলে দেয়। অতঃপর অবস্থাটা এরকম ছিল যে নীল আর নীলার ঠোঁট দুটো একদম কাছাকাছি ছিল, তাই নীল সেই সুযোগটাকে হাত ছাড়া হতে না দিয়ে নীলার ঠোঁট দুটো তার দখলে নিয়ে নেয়। নীলাও তখন সব রাগ অভিমান ভুলে গিয়ে তার সঙ্গে রেসপন্স করতে থাকে। এভাবেই চলতে থাকে বেশ কিছু সময়। এই, তুমি এসব কি করছো আমার সাথে? আমি তো তোমার সঙ্গে রেগেছিলাম। হ্যাঁ, এটা তো আমি খুব ভালো করে জানি, তাই তো আমি তোমার রাগ ভাঙাতে এসেছি। বউয়ের রাগ ভাঙানো তো স্বামীর কর্তব্য। হয়েছে, আর কর্তব্য দেখাতে হবে না। তুমি এখন যাও তো এখান থেকে। আমি ওসব ভারী শাড়ি পরে থাকতে পারছিলাম না, তাই চেঞ্জ করছিলাম, আর অমনি তুমি চলে আসলে। এই, একদম অমন করো না তো। আমার তো তোমার আদর পেতে মুড হয়েছে। এখন কি তুমি চাইলেই আমি চলে যাব নাকি? তো কি করবে শুনি? কি আর করব, মন ভরে তোমায় আদর করব আর আদর নেব। আরে না না, এখন একদমই ওসব হবে না। মাত্র খাওয়া দাওয়া করে আসলাম, আমার শরীরটা টায়ার্ড লাগছে, আমার একটু বিশ্রাম নিতে হবে। হ্যাঁ, সে তো বুঝতে পেরেছি, কিন্তু তাই বলে আমার এখন যেটা মুড হয়েছে সেটার মুড তো কিছুক্ষণ পর নাও থাকতে পারে, তাই যখন এর কাজ তখন সেরে নেওয়া ভালো। কথাটা বলেই নীলাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নীল নীল আকাশে আদর করতে শুরু করে। প্রথমে নীলা একটু জোরাজুরি করছিল সেখান থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু নীলের জোরাজুরিতে সে আর সেটা পেরে উঠতে পারেনি। তাই অবশেষে সেও নিলয়ের সঙ্গে সুখের অসীম সাগরে ডুব দিতে বাধ্য হয়। কোথায় 40 মিনিট পর দুজন দুজনকে ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। তখন নীল নীলাকে টান দিয়ে বুকে তুলে নেয় আর বলে, আমার বুকে এসে ঘুমাও। নীলা তখন আর কোনো কথা না বলে চুপচাপ নীলের বুকে মাথা রেখে শুয়ে ঘুমিয়ে পড়ে। বিকেল প্রায় শেষের পথে, সন্ধ্যা হবে হবে এমন সময় নীলের ঘুম ভাঙে। নীল চোখ মেলে তাকিয়ে দেখে নীলা তখনও অঘরে ঘুমোচ্ছে, তাই সে নীলার মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করে, আর তখনই নীলার ঘুমটা ভেঙে যায়। আর এই সন্ধ্যা তো হয়েই গেল, তুমি আমায় ডাকলে না কেন? তুমি ঘুমাচ্ছিলে, আমি কি করে তোমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দেই বলো তো? আরে বাবা, সন্ধ্যা হয়ে যাচ্ছে আর তুমি যে সব কিছু করেছো, এরপর তো আর ফ্রেশ না হয়ে রান্নাঘরে ঢুকা যাবে না। হ্যাঁ, সেটা তো আমি জানি। এখন একটা কাজ করো, কথা না বাড়িয়ে চুপচাপ ওয়াশরুমে চলে যাও, ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে যেও। হ্যাঁ সেটাই তো, আমি রান্নাঘরে যাই আর আপনি আবার শুয়ে শুয়ে ঘুমান, তাই না? ওটা হবে না, আপনি নিজেও আমার সঙ্গে ওয়াশরুমে চলুন। এখন যদি আবার আমি তোমার সঙ্গে ওয়াশরুমে যাই তাহলে তো আবারও তোমার সঙ্গে রোম্যান্স করতে মন চাইবে। তোমার মুখে কি ওসব ফালতু কথা ছাড়া আর কোনো কথাই আসে না নাকি? কি করে আসবে বলো তো? তুমি আমাকে তোমার সাথে ওয়াশরুমে যেতে বলছো, আর ওয়াশরুমে তোমাকে যে অবস্থায় দেখতে পাবো তখন কি আর আমি নিজেকে কন্ট্রোলে রাখতে পারবো? এই, এত কথা বলার প্রয়োজন নেই, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর তুমি ফ্রেশ হয়ে নিও। কথাটা বলে নীলা আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ে। তারপর ফ্রেশ হয়ে এসে নিচে চলে যায় আর সবার জন্য বিকেলের নাস্তা তৈরি করে নেয়। অতঃপর সবাই একসঙ্গে বসে বিকেলের নাস্তা সেরে নেয় আর নীলা রান্না করে চলে যায়। সে রান্না করেছিল এমন সময় হঠাৎ নীল কোথা থেকে এসে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। এই কি ব্যাপার? তোমাকে তো আমি পড়তে বসতে বলেছিলাম, কিন্তু তুমি এখানে আসলে কেন? আমি কি করব সেটা তুমি নিজেই বলো না বউ। রান্না করে আর আমি কিভাবে বইয়ে মন বসাবো? নীলা তখন রেগে গিয়ে পিছনে ফিরে তাকায় আর হাতে থাকা খুন্তিটা নীলের দিকে তাক করে বলে, তুমি এক্ষুনি গিয়ে পড়তে বসবে নাকি এটা তোমার শরীরে লাগাবো? আরে বাবা, এত রাগ কেন দেখাচ্ছ? যাচ্ছি তো, সামান্য একটা বিষয় নিয়ে এত রাগ দেখানোর কি আছে? এই, তোমাকে এখান থেকে যেতে বলেছি, কোনো কথা বলতে বলিনি। তখন নীল সেখান থেকে মুখটা ভেঙচি দিয়ে চলে গেল আর মনে মনে বলতে লাগলো, বিয়ে করেছি খুবই বউকে নিয়ে একটু রোমান্স করব, তা না বউ শ্বশুর বাড়িতে আসা থেকে শুধু রান্নাঘরে পড়ে আছে। ড্রয়িং রুমের সামনে দিয়ে নিজের রুমে যাচ্ছিল এমন সময় তার মা বলে উঠল, কিরে, তোর বাবার মতো রান্নার সময় বউকে সহযোগিতা করতে মন চায় নাকি? মা, হ্যাঁ, তোর বাবা তো বিয়ের পর আমাকে রান্নার কাছে অনেক সহযোগিতা করত, কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেই সব কিছু কোথায় যেন হারিয়ে গেছে। তুমি একটু তোমার বৌমাকে বুঝিয়ে বলো না। দেখো, বিয়ে করেছি যদিও সেটা অনিচ্ছা সত্ত্বে, কিন্তু তাই বলে বউ আমাকে রেখে সারাক্ষণ রান্নাঘরে থাকবে? আচ্ছা ঠিক আছে, আমি ওখান থেকে শুনতে পাচ্ছিলাম বৌমা তোকে বলছিল রুমে গিয়ে পড়তে বসার জন্য,
এখন সেটাই কর। হ্যাঁ, সেটাই করছি। কথাটা বলতে বলতে নীল সেখান থেকে নিজের রুমে চলে যায় আর পড়তে বসে। কিন্তু সে পড়ার বইয়ে কোনোভাবেই মন বসাতে পারছিল না, কারণ তার মন তো পড়ে রয়েছে সুন্দরী বইয়ের কাছে। সে তখন রুমের এপাশ থেকে ওপাশে শুধু পায়চারি করছিল, আর ঠিক তখনই নীলা সেখানে এসে উপস্থিত হয়। কি ব্যাপার? তোমাকে তো আমি পড়তে বসার জন্য বলেছিলাম, কিন্তু তুমি সেটা না করে রুমে এইভাবে পাইচারি কেন করছো? নীলার গলার আওয়াজ শুনে যেন নীল নিজের দেহে প্রাণ ফিরে পেল, আর পিছন ফিরে নীলাকে জড়িয়ে ধরে বলতে লাগে, উফ, তুমি কি বলো না, তোমাকে ছাড়া আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম শুরু হয়েছিল। এত পাম দিও না তো। এত পাম দাও আমার একদম পছন্দ নয়। তোমাকে আমি পড়তে বসতে বলেছিলাম, তুমি পড়তে বসোনি কেন? কি করব মাই ডিয়ার সুইটহার্ট, আমি তো পড়তে বসেছিলাম, কিন্তু পড়ার বইয়ে আমি কোনোভাবেই মন বসাতে পারছিলাম না, তাই তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। যাই হোক, তুমি চলে এসেছো, ভালোই করেছো। এখন আর একদম রুমের বাইরে যাবে না। হ্যাঁ সেইটাই তো, তোমার কথা মতোই তো সব কিছু হবে, তাই না? আরে বাবা, এখন আমি তোমার বিয়ে করার পর আমার কথা মতো সব কিছু হবে না তো কি হবে, সেটা তুমি নিজেই বলো না। তুমি এখন পড়তে বসবে কি বসবে না আমি সেটাই জিজ্ঞেস করছি, কারণ আমি জানতাম তুমি এসে পড়তে বসবে না, তাই দেখতে এসেছিলাম। যদি তুমি আমার পাশে বসে থাকো তাহলে আমি পড়তে বসতে পারবো, অন্যথায় আমি একা একা পড়তে পারবো না। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি শ্বশুরমশাইয়ের রুমে যাচ্ছি আর সব কিছু শ্বশুরমশাইকে খুলে বলছি। না না, তুমি একদমই ওইসব করবে না। কারণ নীল খুব ভালো করেই জানে মা যদি কোনোভাবেও তার বাবার কাছে গিয়ে এইসব কথা বলে তাহলে বাবা তার উপর আরও রেগে যাবে, এমনকি তাকে বাড়ি থেকে বেরও করে দিতে পারে। তাই সে নীলার কথা মতো পড়তে বসে যায়, আর নীলা রুম থেকে বের হয়ে রান্না করে চলে যায়। রান্না শেষ হলে সে সবাইকে ডিনার টেবিলে ডেকে নেয়। আজ রাতে আমি মায়ের সঙ্গে ঘুমাবো। কি কি বললে তুমি? আরেকবার বলো তো। কেন, তুমি কি কানে শুনতে পাও না নাকি? আমি কি বলেছি তুমি শুনতে পাওনি? হ্যাঁ, শুনতে পেয়েছি বলেই বলেছি আরেকবার বলতে। তুমি কি বলেছো তুমি মায়ের সঙ্গে মায়ের রুমে ঘুমাবে, তাই না? হ্যাঁ আমি এটাই বলেছি। কেন, কোনো সমস্যা নাকি? না, কোনো সমস্যা নেই, তবে আমি এইটুকু বলতে পারি যে তুমি ঘুমাতে পারবে না। কেন? এটা খুবই সিম্পল একটা বিষয়, কারণ আমার বাবা কখনো আমার মাকে ছাড়া আলাদা রুমে ঘুমায় না, আর সেখানে তুমি কিভাবে মায়ের সঙ্গে ঘুমাবে সেটাই বলো। হ্যাঁ এটাই তো স্বাভাবিক, হাজব্যান্ড ওয়াইফ একই রুমে ঘুমাবে। হ্যাঁ, আমি তো সেটার কথাই বলছি, তাহলে তুমি সেখানে ঘুমাবে কিভাবে? মনে মনে। কথাটা বলেই উচ্চ শব্দে হেসে উঠল নীলা। তারপর খাবার টেবিলে আর কেউ কি কোনো কথা বলল না। এদিকে খাওয়া দাওয়া শেষ হলে যে যার মতো নিজের রুমে চলে গেল। আর নীলা রুমে আসতে না আসতে নীল বলল, এই যে ম্যাডাম, আপনি আমার রুমে এসেছেন কেন? মানে কি? আমার কি অন্য রুমে থাকার কথা ছিল নাকি? হ্যাঁ, আপনি তো নিজেই বলেছিলেন যে আপনি মায়ের রুমে ঘুমাবেন, তাহলে আপনি মনে হয় ভুল করে আমার রুমে চলে এসেছেন, তাই না? আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আপনি মায়ের রুমে চলে যান। আরে তখন তো আমি এমনিতেই কথাটা মজা করে বলেছিলাম, তো তাই বলে কি আমাকে মায়ের রুমেই ঘুমাতে হবে নাকি? বলতে পেরেছো যখন, তখন করতে পারবে না কেন? যাও, তুই মায়ের সঙ্গে ঘুমাও, আমার সঙ্গে তোমাকে ঘুমাতে হবে না, আমি একা একাই ঘুমাতে পারবো। আরে আমি তখন মজা করে বললাম, আর তুমি দেখছি বিষয়টাকে সিরিয়াসলি নিয়ে নিলে। তো কি করব? আমি সব সময় কি সব কিছু নিয়ে মজা করা, তো কি করব? আমি সব সময় কি সব কিছু নিয়ে মজা করা চলে নাকি? আমি বিয়ে করেছি, বউ নিয়ে থাকবো, ফিরবো, ঘুরবো। সেখানে আমার বউ কিনা বলে আমাকে রেখে তার শাশুড়ি মায়ের সঙ্গে ঘুমাবে, এটাও মেনে নেওয়া যায় নাকি? তার বাবা, আমার ভুল হয়ে গেছে, আই এম সো সরি, এইবারের মতো ক্ষমা করে দাও। আজকের পর আর কখনো এরকম ভুল হবে না। এভাবে বললে হবে না, কান ধরে বলতে হবে। ওকে, এই তো আমি কান ধরে বলছি, আর কখনো এরকম ভুল হবে না। তুমি আমায় এবারের মতো ক্ষমা করে দাও। আমি তোমায় ক্ষমা করতেই পারি, তবে শুধুমাত্র একটা শর্তে। আবার শর্ত? আচ্ছা ঠিক আছে, তুমি বলো কি শর্ত। আর সারা রাত আমায় আদর করতে হবে, একটু ঘুমানো চলবে না। তোমার মাথাটা দেখছি আসলেই খারাপ হয়ে গেছে। বিয়ের পর তো আর তোমার মাথা মুন্ডু বলতে কোনো কিছুই নেই, সারাক্ষণ শুধু বউ আর আদর, এই দুটো জিনিসই মাথায় ঘুরপাক খাচ্ছে। তাহলে তোমার কি ইচ্ছা?
তুমি নিজেই সেটা বলো না। আমি কি করলে তুমি খুশি থাকবে? কিছুই না, এখন চুপচাপ বিছানায় চলো আর ঘুমোতে দাও। প্রচন্ড ঘুম পেয়েছে, ঘুমোতে হবে। তুমি ঘুমাবে তাই না? আচ্ছা ঠিক আছে চলো, তারপর দেখাচ্ছি মজা। কথাটা বলে নীল আর এক মুহূর্ত দেরি না করে ঘরের দরজাটা লাগিয়ে দেয় আর নীলাকে নিয়ে বিছানায় চলে যায়। সে যেই না নীলার শরীরে হাত দিতে যাচ্ছিল এমন সময় নীলা বলে ওঠে, এ কি করছো তুমি? তোমাকে না বলেছি এখন এসব কিছু হবে না? প্রচন্ড ঘুম পেয়েছে, আমায় ঘুমাতে হবে, তারপরও তুমি আমার শরীরে হাত দিচ্ছ কেন? দেখো, শরীরটা তোমার ছিল, কিন্তু শুধুমাত্র বিয়ের আগে। বিয়ের পরে সম্পূর্ণ শরীরটাই শুধুমাত্র আমার হয়ে গেছে, আর এটার উপর শুধুমাত্র আমারই অধিকার রয়েছে। তাই আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। কথাটা বলে নীল আর কোনো দেরি না করে নীলার শরীর থেকে কাপড় সরাতে শুরু করে। নীলা তখন বাধা দিচ্ছিল, কিন্তু নীল সেসব বাধার তোয়াক্কা করে না। তাই তো সে তার মতো তার কাজ করেই যাচ্ছে। আর এইসব তুমি কি করছো? তুমি তো দেখছি এখন জোর করে আমার কাছ থেকে সবকিছু আদায় করে নেবে। যদি স্বেচ্ছায় আমার কথায় রাজি না হও, তাহলে তো আমাকে জোর করেই আদায় করে নিতে হবে। আর একটা কথা মনে রেখো, বউকে কিন্তু কখনো ধর্ষণ হয় না। তাই তুমি চাইলেও কিন্তু আমার নামে কারো কাছে বিচার দিতে পারবে না, কিংবা কোন ব্যবস্থা নিতেও পারবে না। হ্যাঁ, সেটাই তো তুমি পেয়েছো, তোমার একমাত্র প্লাস পয়েন্ট, যেটা দিয়ে তুমি আমায় আটকাতে পারো। যখন বুঝতেই পারো তখন আর উল্টামি করো কেন? আমাকে আমার মতো করে আমার কাজটা করতে দাও না। ওকে ঠিক আছে, তোমার যা ভালো মনে হয়। অতঃপর নীল আবারও নীলার শরীরে হাত বোলাতে শুরু করে আর তাকে ভালোবাসার উষ্ণতায় উষ্ণিত করতে থাকে। এভাবেই চলতে থাকে তাদের প্রেমময় রাত্রি যাপন। পরের দিন সকালবেলা নীলার ঘুম ভেঙে গেছিল, তাই সে বিছানা থেকে নামতে চাইছিল, কিন্তু নীল তাকে এতটাই শক্ত করে জড়িয়ে ধরে আছে যে সে নীলের বাঁধন থেকে নিজেকে কোনোভাবেই মুক্ত করতে পারছে না। তাই সে নীলকে বলতে থাকে, এই নীল, তুমি আমাকে এত শক্ত করে ধরে আছো কেন? ছাড়ো তো একটু, সকাল হয়ে গেছে, আমাকে ছাড়ো, আমি উঠবো। কিন্তু নীল যেন নীলার কথা শুনছিলই না। সে তার মতো করেই ঘুমিয়েছিল। এভাবে চলে গেল বেশ কিছুক্ষণ সময়। নীলা অনেক চেষ্টা করছে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই পেরে উঠছে না। তাই এক সময় সে নীলের পেটে হুট করে একটা চিমটি কেটে দিল। অমনি নীল চিৎকার করে বলে ওঠে, ও মা গো, বাবা গো, মরে গেলাম গো, কে আছো বাঁচাও। তখনই নীলা তার মুখ চেপে ধরে বলতে থাকে, কি হয়েছে তোমার? এইভাবে ষাঁড়ের মতো চেঁচামেচি শুরু করছো কেন? আমার পেটে মনে হয় কিছু একটা কামড় মেরেছে, এখন খুব ব্যথা করছে। আগে আমাকে ছাড়ো, তারপর বলছি। তোমাকে পেটে কে কামড় দিয়েছে? তখন নীল দেখতে পায় সেই নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়েছিল। তাই সে নিজের বাঁধন থেকে নীলাকে মুক্ত করে। নীলা নিজেকে গুটিয়ে নিয়ে বলতে থাকে, আজ যদি আমার জায়গায় শারীরিক দুর্বল কেউ থাকতো, তাহলে হয়তো সে দম বন্ধ হয়ে মারা যেত। আসলে সেই ছোটবেলা থেকে কোলবালিশ নিয়ে ঘুমানোর অভ্যাস তো, কোলবালিশকে সবসময় শক্ত করে এভাবে জড়িয়ে ধরতাম। হ্যাঁ, সে তো বুঝতেই পেরেছি। এখন নিজের বউকেও কোলবালিশ মনে হয়, তাই না? যাই হোক, আমি আরেকটু ঘুমাবো, আমার ঘুম শেষ হয়নি। হ্যাঁ, সে তো তোমার ঘুম ছাড়া আর কোনো পুঁজি নেই। তুমি ঘুমাও, একটাই তো তোমার কাজ। কথাটা বলতে বলতে নীলা বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। তারপর ফ্রেশ হয়ে এসে চুলগুলো ঝাড়তে থাকে। তখনই চুলের ছিটে পানি নীলের মুখের উপর গিয়ে পড়ে। আর তখনই আবার ওর নীল বিছানা থেকে লাফ দিয়ে উঠে বলতে থাকে, এই নীলা, নীলা কোথায় গেলা তুমি? আমার মনে হয় আমাদের বাসার ছাদ ফুটো হয়ে গেছে। এই দেখো, আমার উপর বৃষ্টির পানি পড়ছে। কথাগুলো নীল চিৎকার করে বলছিল, তাই নীলা তার মুখ চেপে ধরে বলতে থাকে, এই সব সময় আজগুবি কথা ছাড়া তোমার মুখে আর কোনো কথা নেই নাকি? আমি চুল ছাড়ছিলাম আর সেই পানি এসে তোমার মুখের উপর পড়েছে, এখন কিনা তুমি বলছো বৃষ্টির পানি পড়ছে? ও তাই নাকি? আচ্ছা শোনো, ভেজা চুলে তোমায় দারুণ লাগছে। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, এখন আর পাম দেওয়ার দরকার নেই। তুমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে নিবে। আমি ব্রেকফাস্ট রেডি করছি। আরে আমরা নতুন বিয়ে করেছি, বিয়ের ছুটি কাটাবো না? এখন ইউনিভার্সিটি যাওয়া শুরু করে দেব, সবাই কি বলবে? জনাব, আমরা চাকরি করছি না যে অফিস অথরিটি আমাদের ছুটি দেবে। আমরা পড়াশোনা করছি, পড়াশোনাটাকে শেষ করি, তারপর না হয় অন্য কিছু নিয়ে চিন্তা করবেন, বুঝলেন? জো হুকুম মহারানী, আপনি যান, আমি আসছি। অতঃপর নীলা কিচেনে চলে আসে আর সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করে। সবাই একসঙ্গে ব্রেকফাস্ট টেবিলে বসেছে। তখনই তার শাশুড়ি মা বলে,
কি ব্যাপার বৌমা? আমি নীলের কাছে শুনলাম তোমার নাকি আজকে ইউনিভার্সিটিতে যাচ্ছ। হ্যাঁ মা, আজ তো অনেক দিন হয়ে গেল ইউনিভার্সিটি যাওয়া হয় না। সামনেই নীলের এক্সাম আর আমারও ফাইনাল ইয়ারের এক্সাম, তাই এই মুহূর্তে ইউনিভার্সিটি কামাই করাটা ঠিক হবে না। সে তুমি যাই বলো না কেন, আমি তোমাদের এক্ষুনি ইউনিভার্সিটি যেতে দিচ্ছি না। সবে মাত্র বিয়ে করেছো। আমি তোমাদের ইউনিভার্সিটি প্রিন্সিপালের সঙ্গে তোমার শ্বশুর মশাইকে দিয়ে কথা বলিয়ে নেব। মা, সেটার কোনো প্রয়োজন হবে না, কারণ আমি ইউনিভার্সিটি সামলেও সংসার সামলাতে পারবো। তখন নীলার শাশুড়ি মা বলে, আমি কি তোমাকে ওই বিষয়ে কথা বলেছি নাকি? আমি তো বলেছি তোমাদের হানিমুনের কথা, নতুন বিয়ে করা যায়, এখন তো হানিমুন যেতেই হবে। অতঃপর নীলার শাশুড়ি মা আরও বলতে থাকে, যেটা হওয়া সেটা তো হয়েই গেছে, কিন্তু এখন যেটা হবে সেটা হলো আমার নাতি নাতনি। তোমার কথা আগাগোড়া কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বলো তো। আরে আমার ঘরে নতুন বৌমা এসেছে, সেই সঙ্গে নতুন মেহমান আসবে না? সেটা তো হতে পারে না, তাই না? আরে বাবা, ওরা বিষয়টা বুঝতে পারছে না, এত হেয়ালি করা কি আছে? একটু খুলে বলে দাও, তাহলেই তো ঝামেলা চুকে যায়। মূল কথা হলো আমার নাতি নাতনি চাই। হ্যাঁ মা, সেটা না হয় বুঝতে পারলাম, কিন্তু আগে আমরা দুজনেই পড়াশোনাটা শেষ করি, তারপর না হয় ওসব কিছু নিয়ে চিন্তা করা যাবে। হ্যাঁ মা, নীলা একদম ঠিক কথাই বলেছে। এই মুহূর্তে আমাদের পড়াশোনা আর ক্যারিয়ারের দিকে ফোকাস করা উচিত। আর যেটা হয়ে গেছে সেটা তো একটা অ্যাক্সিডেন্ট মাত্র। তখন নীলের মা বলতে থাকে, তিনি ওইসব কোনো কথাই শুনতে চান না, ওনার নাতি নাতনি প্রয়োজন, ব্যাস এইটাই। আগে ওনার নাতি নাতনি চাই, তারপর ওরা পড়াশোনা করবে নাকি ক্যারিয়ার নিয়ে চিন্তা করবে, ওইসব কথা। তখন নীলা আর নীল এসব কিছু নিয়ে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি করে, কিন্তু তার ফল কিছুই হয় না, কারণ নীলের মা ওনার কথাই অনড়। উনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটাই হতে হবে। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নীলা বলতে থাকে, আচ্ছা মা, ঠিক আছে, আমরা আপনার কথা মেনে নিলাম। এবার তো আপনি খুশি? তখন নীলার মা জিজ্ঞাসা করে, এই কথাগুলো কি ওনাকে সাময়িকভাবে ভুলিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে, নাকি সত্যি মন থেকে বলা হয়েছে? তখন নীলা বলে, দেখুন, আমিও একটা সাংসারিক মেয়ে হয়ে উঠতে চাই, কিন্তু তাই বলে এইভাবে তীরে এসে তরি ডোবাতে চাই না। আর তো কটা দিন মাত্র, ফাইনাল ইয়ারের এক্সামটা হয়ে যেতে দিন। আমি খুব ভালোভাবে বুঝতে পারছি তোমরা আমার মন ভোলানোর জন্য এইসব নাটক করছো, তাই না? ওইসব নাটক কাজ হবে না। আমি যেটা বলেছি সেটাই করতে হবে, অন্যথায় আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কথাটা শুনে নীলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে কি করবে কিছু বুঝতে পারছে না, কারণ সে ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি প্রচণ্ড আগ্রহী আর মেধাবী একজন স্টুডেন্ট। তাই সে মনে মনে ভেবেছিল, বিয়েটা করে নিলেও পড়াশোনাটা তীরে এসে তরি ডুববে, সেরকমটা হবে না। নীলা এরকম চিন্তা ভাবনা করছিল, তখনই তার শাশুড়ি মা তাকে বলে, দেখো, তুমি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না, কারণ আমি খুব ভালো করেই জানি তোমার ফাইনাল ইয়ার এক্সামের আর মাত্র 3 মাস সময় বাকি আছে, আর এক্সাম শেষ হতে আরও 1 মাস, টোটাল 4 মাস। আর এখন যদি তুমি কনসিভ করো, দেখতে দেখতে 4টা মাস কেটে যাবে, আর এরপর তুমি পুরো ফ্রি থাকবে। অতঃপর নীল আর নীলা ওনার সিদ্ধান্ত মেনে নেন এবং ওনার যুক্তির কাছে হার মানেন। এবং সেদিন ব্রেকফাস্ট টেবিলে এই সিদ্ধান্ত হয়, নীল আর নীলা আগামী সপ্তাহে হানিমুনে যাচ্ছে। নীলা ব্রেকফাস্ট শেষ করে রুমে আসে, অমনি তার মা তাকে ফোন করে। কী রে, কী ব্যাপার? শ্বশুরবাড়ি গিয়ে তো দেখছি আমাকে একদম ভুলে গেছিস। এইসব তুমি কি বলছো? তুমি আমার জন্মদাত্রী মা, তোমাকে আমি ভুলে যাব কি করে? এমনটাও হয় নাকি? হয় না, তবে এখন তো দেখছি সেটাও হচ্ছে। তুই শ্বশুরবাড়িতে গিয়ে আমাকে একদম ভুলে গিয়েছিস। এভাবে মা মেয়ের কথা চলতে থাকে প্রায় 10 মিনিট। কথা বলার পর নীলার মা নীলাকে বলে তার শাশুড়ি মাকে একবার ফোনটা দেওয়ার জন্য। তখন নীলা রুম থেকে বের হয়ে তার শাশুড়ি মায়ের রুমে চলে যায় তার মায়ের সঙ্গে তার শাশুড়ি মাকে কথা বলিয়ে দেওয়ার জন্য। নীলা যখন শাশুড়ি মায়ের রুমের সামনে পৌঁছায়, তখন সে দেখতে পায় রুমের দরজা ভেতর থেকে আটকানো। তাই সে দরজায় নক করে। মা, আমার মা আপনার সঙ্গে একটু কথা বলতে চাইছে। 1 মিনিট ওয়েট করো, আমি একটা কাজ করছিলাম। কথাটা বলতে বলতে নীলার শাশুড়ি মা কিছুক্ষণ পর দরজাটা খুলে দেয় আর নীলাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কি হয়েছে নীলা? আমায় কিছু বলবে নাকি? হ্যাঁ, আসলে আমার মা আপনার সঙ্গে কথা বলতে চাইছিল। কই দেখি, ফোনটা আমাকে দাও, আমি কথা বলে নিচ্ছি। অতঃপর নীলা ফোনটা তার শাশুড়ি মায়ের হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে নিজের রুমে চলে আসে। আর এদিকে দুই বেয়াইন মিলে কথা বলতে থাকে।
অন্য সকল বিষয়ে খোঁজ খবর নেওয়ার পর নীলার মা তার শাশুড়ি মাকে বলে, দেখুন বিয়ান, বলছিলাম কি, আমাদের ছেলে মেয়েদের বিয়েটা তো আনুষ্ঠানিকভাবে হয়নি, তাই সেরকম কোনো রিচুয়ালও পালন করা হয়নি। তবে আজ বিকেলে যদি ওদের একবার পাঠাতেন আমার বাড়িতে, তবে ঘুরে যেত। এই কথাটা এত ঘুরিয়ে পিছিয়ে বলার কি আছে? আপনি সরাসরি বললেই তো পারতেন। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি বিকেলে ওদের পাঠিয়ে দেব। ঠিক আছে বিয়ান সাহেবা, আপনাকে অনেক ধন্যবাদ। অতঃপর দুজনের কথা শেষ হলে নীলের মা নীলাদের রুমে চলে যায় আর নীলাকে বলে, আজ বিকেলে একবার নীলকে নিয়ে তোমাদের বাড়ি থেকে ঘুরে এসো, আর নীলকে কিছুক্ষণ পর একটু আমার রুমে পাঠিয়ে দিও, তার সঙ্গে আমার একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে, আমি বলবো। অতঃপর নীলার শাশুড়ি মা সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর নীলা নীলকে তার মায়ের বলে যাওয়া কথাটা বলে, তাই নীল তার মায়ের রুমে যায়। কি ব্যাপার মা, কি হয়েছে? নীলা বলল তুমি ডাকছিলে। হ্যাঁ, তোমার শাশুড়ি মা ফোন করেছিল। তোমার শাশুড়ি মা বলল একবার তাদের বাড়ি থেকে ঘুরে আসতে। আচ্ছা ঠিক আছে। কথাটা বলে নীল আর কোনো উত্তরের অপেক্ষা না করে সেখান থেকে উঠে চলে যেতে চাইছিল। এমন সময় পিছন থেকে তার মা তার হাত ধরে টান দিয়ে বসিয়ে বলতে থাকে, শ্বশুরবাড়ি যাবে বললে আর চলে গেলে, এটা কি হয় নাকি? শ্বশুরবাড়ি যাওয়ার কিছু নির্দিষ্ট রুল আছে তো। শ্বশুরবাড়ি যাওয়ার জন্য আবার নির্দিষ্ট রুলস থাকতে হয়, সেটা আমি সত্যি জানতাম না। আচ্ছা বলো তো কী রুলস? শ্বশুরবাড়ি এভাবে খালি হাতেই চলে যাওয়া যায় নাকি? শ্বশুরবাড়ি যেতে বলে অনেক কিছু নিয়ে যেতে হয়, নতুন জামাই বলে কথা। মা, ওই সব কিছু কেনাকাটা আমায় দিয়ে হবে না, সেটা তুমি খুব ভালো করেই জানো। জানানোর প্রয়োজন সেটা তুমি সিকিউরিটিকে দিয়ে আনিয়ে রেখো। হ্যাঁ, সেই সব কিছু কাজ যে তোমার দ্বারা পসিবল নয় সেটা আমি খুব ভালো করে জানতাম, আর সেই জন্যই আমি তোমাকে ডেকেছিলাম। ঠিক আছে, কোনো সমস্যা নেই, বিকেল 3টার মধ্যে তোমরা দুজন রেডি থেকো, আমি সব কিছু গুছিয়ে রাখবো। অতঃপর নীল চলে যায় এবং তার মা সবকিছু গোছাতে শুরু করে এবং বিকেল 3টে বাজার আগে উনি সবকিছু রেডি করে রাখেন। এদিকে নীল রেডি হয়ে নীলার জন্য অপেক্ষা করছে, কিন্তু এখনো যেন তার সাজগোজ শেষই হতে চাইছে না। নীল শুধু রুমে বসে বসে এইসব কিছু দেখছিল, তাই সেই নীলাকে বলে, এই তোমার রেডি হতে আর কতক্ষণ সময় লাগবে? এই তো জাস্ট 5 মিনিট বসো, আমি শুধু লিপস্টিকটা লাগিয়ে নেই, তাহলেই আমার রেডি হওয়া শেষ। নীল বসে আছে তো আছেই, দেখতে দেখতে প্রায় আরো 20 মিনিট সময় কেটে গেল, কিন্তু নীলার রেডি হওয়া এখনো শেষ হলো না। সেটা দেখে নীল আবারও বলল, কি ব্যাপার নীলা, তোমার লিপস্টিক লাগানো এখনো শেষ হয়নি? আরে বাবা, তুমি এরকম করছো কেন? বিয়ের পর এই প্রথমবার মায়ের বাড়িতে যাচ্ছি, এখন একটু রেডি হয়ে সাজুগুজু করবো না? হ্যাঁ, সেটা তো তুমি দুপুর 12টা থেকেই করছো, আর এখনো শেষ হচ্ছে না দেখেই তো কথাটা বললাম। যাই হোক, তুমি আজ রেডি হতে পারবে কি না সেটাই জাস্ট বলো। তখন নীলা কিছু বলতে চাইছিল, তার আগেই তার শাশুড়ি মা তাদের রুমে প্রবেশ করে আর বলতে থাকে, কি ব্যাপার, তোরা এখনো রেডি হসনি? ড্রাইভার তো সেই কখন থেকে তোদের জন্য অপেক্ষা করছে, আমি তো সব কিছু গুছিয়ে দিয়েছি। মা আর বলো না, কপাল গুনে পেয়েছি এক বউ, সেই দুপুর 12টা থেকে রেডি হচ্ছে, কিন্তু এখনো ওনার রেডি হওয়া শেষ হচ্ছে না। এই, তুমি আমাকে এইভাবে বলছো কেন? তুমি যদি আমাকে এইভাবে কথা বলো তাহলে কিন্তু আমি যাবই না, বলে দিলাম। তখন নীল কিছু বলার আগেই তার মা বলে ওঠে, হ্যাঁ বৌমা, একদম ঠিক কথাই বলেছি। তুই এভাবে বলছিস কেন? মেয়েদের রেডি হতে একটু সময় লাগে, তার জন্য এভাবে বলতে হবে নাকি? হ্যাঁ সেটাই তো, উনি দুপুর 12টা থেকে রেডি হচ্ছেন, এখন ওনার রেডি হওয়া শেষ হবে না, কিন্তু ওনাকে কিছু বলা যাবে না, তাই না? কেন বলবে তুমি? তোমাকে বলার অধিকার কে দিয়েছে? হ্যাঁ আমিও তো সেটাই বলছি, আমার বউ আর আমাকে কথা বলার অধিকার দিয়ে দিবে। কথাটা বলেই নীল মুসকি মুসকি হাসতে থাকে। সেটা দেখে নীলা বলে, কি ব্যাপার, কি হয়েছে তোমার? তুমি এভাবে মুচকে মুচকে হাসছো কেন? তো কি করব আমি, সেটা তুমি নিজেই বলো না। আমার বউ, যার সব কিছুর উপর আমার অধিকার রয়েছে, সেখানে তুমি কিনা বলছো এইটুকু কথা বলার অধিকার আমার নেই? তোমার সঙ্গে এত প্যাচাল পাড়ার ইচ্ছেই আমার নেই। চলো, আমার রেডি হওয়া শেষ। যাই হোক, এতক্ষণে মহারানী সাজগোজ শেষ হলো, এবার অন্তত শ্বশুরবাড়ি যাওয়া যাবে। শ্বশুরবাড়ি যাওয়ার জন্য দেখছি একেবারে মন আনচান করছে। সে তো করবে, আর করারই কথা, কারণ তুমি তো বিয়ের আগে শ্বশুরবাড়ি আসার জন্য উতলা হয়ে পড়েছিলে, আর এখন তো বিয়ে হয়ে গেছে, তাই আমি শ্বশুরবাড়ি যেতে চাইবো, এটাই তো স্বাভাবিক। হয়েছে, এবার তোদের ঝগড়া, এবার অন্তত বাসা থেকে বের হও না, না হলে আবার সন্ধ্যা হয়ে যাবে।
ওখানে গিয়ে পৌঁছতে পৌঁছতে আর সবে তো বিয়ের বছর। আমি চাই না এখন সন্ধ্যার পরে তোরা বাইরে থাকিস। আচ্ছা ঠিক আছে। কথাটা বলতে বলতে নীলা তার শাশুড়িকে সালাম করতে চায়, কিন্তু তার শাশুড়ি সেটা করতে না দিয়ে তাকে বুকে টেনে নেয় এবং বলে তার জায়গা পায়ে নয়, বুকে। এটা থেকে নীল মুসকে মুসকে হাসতে থাকে আর বলে, শুধু শাশুড়ি মায়ের বুকে থাকলে হবে? আমার বুকটাও তো আনচান করছে, একটু আসো। এই যা দুষ্টু, তুমি আর মানুষ হবে না।